আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি হালকেনস্টাইনের একাডেমিক টু অ্যাডমিশনের আজকের আমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের অধ্যায় দ্বিতীয়, যেটার নাম হচ্ছে যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক। তো আমি আশা করছি তোমরা প্রথম অধ্যায়টা ভালোমতো পড়েছো, যেখানে যুক্তিবিদ্যার পরিচিতি বলা হয়েছিল, যুক্তিবিদ্যার জন্ম থেকে সেটার বিকাশ পর্যন্ত, এবং পরবর্তীতে আমরা কিছু যুক্তিবিদের যে মতামত বা যুক্তিবিদের যে তত্ত্ব সেটাও জানতে পেরেছি। তো এই অধ্যায়ে আমরা মূলত এখন যুক্তিবিদ্যার প্রায়োগিক দিক, অর্থাৎ যুক্তিবিদ্যা কোন কোন ক্ষেত্রগুলোতে প্রয়োগ করা হয়। অর্থাৎ আমরা প্রথম অধ্যায়ে একটা জিনিস পড়েছিলাম, তোমাদের মনে আছে কিনা, যে যুক্তিবিদ্যা শুধু একটা তাত্ত্বিক জ্ঞান নয়, এটার একটা ব্যবহারিক দিক রয়েছে। এজন্য এটাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞানের পাশাপাশি এটাকে এক ধরনের আকারগত বা বস্তুনিষ্ঠ বিজ্ঞানও বলা যেতে পারে, কারণ এটার হচ্ছে এক ধরনের প্রায়োগিক দিকও রয়েছে। তো এই প্রায়োগিক দিকটা আসলে বাস্তব জীবনের কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেটা আমরা এই অধ্যায়ে জানবো। অর্থাৎ এই পুরা বিষয়টা আসলে কতটুকু তাত্ত্বিক, তাত্ত্বিকের চেয়ে বড় কথা আমরা এই নলেজগুলো আমরা কোন কোন জায়গায় ব্যবহার করছি, সেই জায়গাগুলো নিয়ে আজকে আমরা সেই সব ক্ষেত্র নিয়ে আজকে আমাদের পড়াশোনাটা হতে চলেছে। এবং এখানে আমরা আরো শিখতে পারবো যে ওই সকল ক্ষেত্র যেখানে আমি যুক্তিবিদ্যা প্রয়োগ করছি, ওই সকল ক্ষেত্রের সাথে যুক্তিবিদ্যার আসলে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যগুলো কি কি, মিলের জায়গাগুলো কোথায়, অমিলের জায়গাগুলো কোথায়, কোন কোন ক্ষেত্রে যুক্তিবিদ্যার সাথে তাদের মিলে যাচ্ছে। এর আগে আমরা প্রথম অধ্যায়ে দেখেছি গণিত শাস্ত্র বা প্রতীকী যুক্তিবিদ্যায় অনেক কিছু আসলে জ্যামিতিক প্যাটার্নে তৈরি করা হয়, যুক্তিবিদ্যার অনেক জ্ঞান গণিতবিদ্যা থেকে নেওয়া হয়। এখানে আমরা এরকম কিছু প্রাসঙ্গিক সাবজেক্ট বা জ্ঞানের সাথে আমরা দেখব যুক্তিবিদ্যার আসলে মিল কতখানি। আমি তোমাদের সাথে আছি রাফিয়া সানজিদা আপু, আমি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আচ্ছা, প্রকৃতির এই বিশাল জ্ঞান রাজ্যের রয়েছে বিভিন্ন শাখা প্রশাখা। একটা শুধুমাত্র যে একটা শাখা দিয়েই আমরা শুধুমাত্র বিজ্ঞান বা শুধুমাত্র কলা বা শুধুমাত্র ম্যাথমেটিক্স এসব কিছু দিয়ে যে আমরা পড়াশোনাটা করতে পারবো তা কিন্তু না। আমাদের অসংখ্য সবকিছুর সাথে সবকিছুর সম্পর্কগুলো দেখতে হবে। শাখা প্রশাখার কথা বলা হয়েছে। জ্ঞানের প্রত্যেকটি শাখা ভিন্ন ভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করলেও এরা একে অপরের সাথে কি সম্পর্কযুক্ত। একটি বিশেষ শাখা সম্পর্কে সুনির্দিষ্ট ধারণা লাভ করতে হলেও আরো বিভিন্ন শাখার জ্ঞান প্রয়োগ করতে হয়। আমরা এর আগেও দেখেছি যে আমাদের ইতিহাস পড়তে গিয়ে আমাদের ইতিহাসের জ্ঞানকে আমরা ব্যবহার করে আমরা রাষ্ট্রবিজ্ঞানে ব্যবহার করছি। তারপর আমাদের আরো অন্যান্য যে শাখাগুলো রয়েছে জ্ঞানের, সেই সকল অর্থনীতিতে, তারপর পৌরনীতিতে, এই সকল বিষয় আসলে একটা একটার সাথে কানেক্টেড। একটার নলেজ ব্যবহার করে আরেকটা ডেভেলপ করে। আবার ঠিক তেমনই দুইটা একসাথে আবার দেখা যায় দুইটা বিভাগের নলেজই আসলে দরকার হয় কোনো একটা জিনিসকে প্রপারলি বোঝার জন্য। বিভিন্ন শাখার জ্ঞান, যুক্তিবিদ্যার জ্ঞানও এরকম বেশ কিছু বিষয়ের জ্ঞান লাভে এবং বাস্তব জীবনে এসব জ্ঞান প্রয়োগে আমাদের সহায়তা করে। এই অধ্যায়ে আমরা যুক্তিবিদ্যার বিভিন্ন প্রায়োগিক দিক, যেমন দর্শন, নীতিবিদ্যা, ব্যবসায় ও পেশাগত নীতিবিদ্যা। আচ্ছা, দুই ধরনের নীতিবিদ্যা আছে, একটা ব্যবসা এবং পেশাগত, যেটা আমরা এই অধ্যায়ে পড়তে চলেছি। নন্দন তত্ত্ব, গণিত, কম্পিউটার বিজ্ঞান, শিক্ষা ইত্যাদি ক্ষেত্রে যুক্তিবিদ্যার প্রয়োগ নিয়ে আলোচনা করব এবং দেখানোর চেষ্টা করব যে এইসব ক্ষেত্রে যুক্তিবিদ্যার প্রয়োগ, এই যে প্রয়োগটা আসলে কতটুকু অপরিহার্য। পাশাপাশি এসব বিষয়ের সাথে যুক্তিবিদ্যার আমরা সাদৃশ্য খুঁজে বের করব, বৈসাদৃশ্য খুঁজে বের করব এবং পারস্পরিক নির্ভরশীলতা, যে আসলে যুক্তিবিদ্যার নলেজের উপর আসলে কতটুকু নির্ভরশীল তারা, অথবা তাদের নলেজের উপর যুক্তিবিদ্যা কতটুকু নির্ভরশীল, এই জিনিসগুলো আমরা এখানে দেখব। আচ্ছা, তো যুক্তিবিদ্যা আমাদের প্রথমেই আসে যুক্তিবিদ্যা ও দর্শন। আসলে যুক্তিবিদ্যা কিন্তু দর্শনের একটা শাখা, তাই আমাদের দেখতে হবে যে যুক্তিবিদ্যা আসলে দর্শনের কতটুকু গ্রহণ করে এবং কতটুকু গ্রহণ করে না। যুক্তিবিদ্যা দর্শনের একটি শাখা, এটা গুরুত্বপূর্ণ খুব। যুক্তিবিদ্যা কিসের শাখা? যুক্তিবিদ্যা আসলে দর্শনের শাখায়, তাই দর্শন ও যুক্তিবিদ্যার ঘনিষ্ঠ সম্পর্কে সম্পর্কযুক্ত। তোমরা যদি পৌরনীতি পড়ে থাকো, তোমরা দেখবে পৌরনীতি এবং রাষ্ট্রবিজ্ঞানের সম্পর্ক অনেক ঘনিষ্ঠপূর্ণ, কারণ হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানেরই একটা শাখা হচ্ছে পৌরনীতি। ঠিক তেমনই দর্শনের একটা শাখা যুক্তিবিদ্যা হওয়ায় মানে এটা মাদার সাবজেক্ট যদি দর্শন হয়, সেটারই একটা শাখা বলা যায় যুক্তিবিদ্যা, বা একটা পার্ট বলা যায় যুক্তিবিদ্যা, যার কারণে দর্শনের সাথে যুক্তিবিদ্যার সম্পর্ক অনেক ঘনিষ্ঠপূর্ণ। তবে যুক্তিবিদ্যার সাথে দর্শনের সম্পর্ক বিশ্লেষণের আগে বিষয় দুটির স্বরূপ আমাদের জানতে হবে, আসলে দুইটা আসলে কি ধরনের জিনিস।
কেননা যুক্তিবিদ্যা ও দর্শনের স্বরূপ জানা থাকলে এদের মধ্যকার সম্পর্ক নির্ণয় করা সহজ হবে। আমরা এর আগের অধ্যায়েও দেখেছি, যুক্তিবিদ্যার প্রকৃতি ব্যাখ্যা করেছি। এখন আমরা দর্শনের স্বরূপ, যেহেতু আমরা যুক্তিবিদ্যা সম্পর্কে প্রথম অধ্যায়ে পড়েছি, তোমরা যারা দেখোনি ক্লাসটা দেখে নেবে, এতে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে, পড়াশোনাটা করতে ইজি হবে। তো এখন যেহেতু যুক্তিবিদ্যার পরিচিতি নিয়ে আমরা প্রথম অধ্যায়ে পড়েছি, এখন আমরা আগে দর্শনের সম্পর্কটা, মানে দর্শনের স্বরূপটা দেখবো। আসলে দর্শন কি? আমরা যদি কোনো বিষয়টা কি সেটাই না জানি, তাহলে তো আমরা তুলনা করতে পারবো না, তাই না? যেমন ধরো তুমি ইউনিভার্সিটি আর স্কুলের সম্পর্ক বিশ্লেষণ করবে, তো তুমি যদি না জানো ইউনিভার্সিটি আসলে কি, ইউনিভার্সিটিতে কি পড়ানো হয়, কাদের পড়ানো হয়, কারা পড়ায়, তাহলে তো তুমি তুলনা করতে পারবে না। তো কোনো কিছু আসলে তুলনা করার আগে ওই বিষয়টা সম্পর্কে জানতে হয়। দর্শনের উৎস হচ্ছে সংস্কৃত দৃশ ধাতু থেকে। এটা হচ্ছে বাংলায় যে আমরা দর্শন শব্দটা উচ্চারণ করি, এটা দৃশ ধাতু থেকে এসেছে। আমরা বাংলা ব্যাকরণে যদি পড়ে থাকি যে দৃশ একটা ধাতু, আমরা জানি ধাতু কাকে বলে, ওই যে তৎসম প্রত্যয়, প্রকৃতি এবং প্রত্যয় আছে, তৎসম প্রকৃতি এবং তদ্ভব প্রকৃতি, মানে বাংলা প্রকৃতি আর কি। তার মধ্যে সংস্কৃত বা তৎসম যে প্রকৃতি রয়েছে, সেই প্রকৃতির একটা রূপ হচ্ছে এই দৃশ ধাতু। দৃশ ছিল, তারপর আরো অনেক কিছু ছিল ওখানে, চল, দৃশ, যোগতব্য, কর্তব্য, তো এরকমই একটা ধাতু হচ্ছে দৃশ। দেখো তোমাদের এটা পড়তে এসে তোমাদের বাংলা পড়া হয়ে যাচ্ছে। দৃশ ধাতু থেকে এই দর্শন শব্দটি এসেছে, দর্শন শব্দটির উৎপত্তি, যার অর্থ হচ্ছে দেখা। দৃশ মানে দেখা, দর্শন, দর্শক, এই সব কিছু এই দৃশ ধাতুটা থেকে এসেছে। তো এটার মূল কথা, মানে মূল যে ধাতুটা, সেটার মানে হচ্ছে দেখা। তো দর্শন মানেও আসলে দেখা। তো এখানে কি বলা হয়েছে, অন্যদিকে দর্শনের ইংরেজি শব্দ হলো ফিলসফি। আমরা জানি দর্শনের ইংরেজি নাম ফিলসফি, যেটার উৎপত্তি হচ্ছে ফিলস এবং সোফিয়া, এই দুইটা শব্দ থেকে এসেছে। ফিলস শব্দের অর্থ কি? অনুরাগ, মানে ভালোবাসা, কারোর প্রতি আমরা যখন স্নেহ দেখাই সেটা। এবং সোফিয়া শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। সোফিয়া শব্দের অর্থ কি? জ্ঞান। তো এই দুইটার মানে আমাদের দাঁড়াচ্ছে যে জ্ঞানের প্রতি ভালোবাসা। এবং বাংলায় দর্শন শব্দের যেটা আমরা অর্থ বুঝি, যে মানে ব্যুৎপত্তিগত অর্থ, সেটা মানে হচ্ছে দেখা। তো শব্দগত অর্থে দর্শন হলো জ্ঞানের প্রতি অনুরাগ অথবা ভালোবাসা। নর্মালি শব্দকে যদি বিশ্লেষণ করি তাহলে আমরা এইটা পাই। তো দর্শনকে বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। এই কারণে দর্শনের সংজ্ঞায় এক ধরনের ভিন্নতা রয়েছে। সমকালীন যুগের শ্রেষ্ঠতম দার্শনিক বার্ট্রান্ড রাসেল, যার নাম আমরা এর আগেও পড়েছি, বার্ট্রান্ড রাসেলের একটা অনেক যুগান্তকারী একটা সংজ্ঞা রয়েছে দর্শনকে নিয়ে। আমরা সেটাকেই আসলে এখানে ব্যাখ্যা করব। সেটা কি? The definition of philosophy will vary according to the philosophy we adopt. অর্থাৎ আমি যার দর্শন গ্রহণ করব তার সাথে সাথে আমার সেই সংজ্ঞাটাও পরিবর্তন হয়ে যাবে। আমরা কিন্তু যুক্তিবিদ্যার ক্ষেত্রেও এটা দেখেছি। যুক্তিবিদ্যার যখন আমরা প্রথম অধ্যায়ে পড়ি, আমরা দেখেছি অসংখ্য দার্শনিক অসংখ্যভাবে যুক্তিবিদ্যাকে ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন। তো যার ফলে আমরা কিন্তু একটা সাধারণ সংজ্ঞায় পৌঁছাইতে আমাদের অনেক কিছু পড়ে আসতে হয়েছে, তাই না? তো বিষয়টা এরকম যে আমরা যখন এটাকে সংজ্ঞায়িত করব, তখন আমরা কোনো একটা নির্দিষ্ট দর্শনকে চিন্তা করে, কোনো একজন নির্দিষ্ট দার্শনিকের মতবাদ গ্রহণ করে এটাকে সংজ্ঞায়িত করব, যে অমুকের মতে দর্শন বলতে এইটা বোঝায়, বা অমুকের মতে যুক্তিবিদ্যা বলতে এইটা বোঝায়, এইভাবে করতে হবে। তো এই ক্ষেত্রে তোমার যারটা বেশি সাম্প্রতিক, বা যারটা বেশি সময় উপযোগী, বা যারটা বেশি গ্রহণ করা হয়েছে, গ্রহণযোগ্যতা বেশি, তোমরা তার সংজ্ঞাটাই গ্রহণ করবে। তবে এই পর্যন্ত দর্শনের গতিবিধি ও মূল চেতনার প্রতি দৃষ্টি রেখে দর্শনের সংজ্ঞাকে বলা যায়। আমরা তো দর্শন সম্পর্কে এখানে ডিটেলস জানবো না, আমরা জাস্ট বেসিক একটা ধারণা গ্রহণ করব, যাতে আমরা যুক্তিবিদ্যার সাথে সম্পর্কটা বুঝতে পারি। তো দর্শনকে আমরা যদি সংজ্ঞায়িত করতে যাই, তাহলে আমরা বলতে পারি মানুষের প্রকৃতি এবং তার চারপাশের জগৎ সম্পর্কিত কিছু মৌলিক বা সার্বজনীন বিষয়ে যৌক্তিক আলোচনাই হলো দর্শন। তাহলে আমরা এখানে কয়েকটা জিনিস পেলাম, যেখানে মানুষের প্রকৃতি, মানুষের জীবন এবং তার পাশাপাশি তার আশেপাশের জগৎ, জীবন জগৎটা এবং এই সংক্রান্ত যত মৌলিক বা সার্বজনীন বিষয়,
অর্থাৎ যেগুলো চেঞ্জেবল না, যেগুলো আগের থেকে আছে, সৃষ্টির আদি থেকে আছে, মৌলিক কিছু বিষয়, যেমন মানুষের আবেগ অনুভূতি হতে পারে, মানুষের চিন্তা করার ক্ষমতা হতে পারে, বা মানুষের আশেপাশে যে সকল সমাজ, গোষ্ঠী, পরিবার রয়েছে, এই সকল মৌলিক অথবা সার্বজনীন বিষয় রয়েছে, এগুলোর যৌক্তিক আলোচনা, অবশ্যই আলোচনাটা যৌক্তিক হতে হবে, যুক্তিকেন্দ্রিক হতে হবে, তাকে আমরা বলবো দর্শন। তো ইংলিশে যদি বলি ফিলসফি ইজ দ্য রেশনাল ইনভেস্টিগেশন, অর্থাৎ যৌক্তিক এক ধরনের ইনভেস্টিগেশন বা আলোচনা, rational investigation of certain fundamental problems about the nature of man and the world he lives, অর্থাৎ এটা মানুষ এবং তার জগৎ সম্পর্কে এক ধরনের চিন্তাশীল বক্তব্য দিয়ে থাকে, যেটা কিনা অনেক বেশি যুক্তিকেন্দ্রিক হয়, যৌক্তিক হয়ে থাকে, এটাকে আমরা ফিলসফি বলবো। তো দর্শনের এই সংজ্ঞার মধ্যেই যুক্তি কথাটি রয়েছে, দেখেছো এখানে কিন্তু যুক্তিটা চলে আসতেছে, তার মানে এখানে যুক্তিবিদ্যার সাথে ফিলসফির সম্পর্ক আসলে কতটা গভীর এটা এখানে বোঝা যায়, যে সংজ্ঞার মধ্যেই চলে আসতেছে, কারণ আলটিমেটলি দর্শন কিন্তু যুক্তি দিয়েই সবকিছু বোঝার চেষ্টা করে থাকে। যে কোনো দার্শনিক তত্ত্ব উপস্থাপন ও প্রমাণ করার জন্য যুক্তি অপরিহার্য ভূমিকা পালন করে। অর্থাৎ তুমি যদি একজন দার্শনিক হয়ে থাকো এবং ধরো তোমার একটা তুমি তত্ত্ব উপস্থাপন করতে চাচ্ছ, তোমার একটা থিওরি তুমি বলতে চাচ্ছ মানুষের জীবন সংক্রান্ত, তো সেই থিওরিটা উপস্থাপন করার জন্য তোমার পর্যাপ্ত যুক্তি হাতে থাকতে হবে, যৌক্তিক প্রমাণাদি হাতে থাকতে হবে, যেটা তুমি প্রমাণ করতে চাচ্ছ সেই প্রমাণটা করতে যাওয়ার জন্য তোমার পর্যাপ্ত যুক্তি হাতে থাকতে হবে। তো এখানে আমরা বুঝতে পারি যে আসলে যুক্তির সাথে দার্শনিক তত্ত্ব বা দর্শনের কাজটা আসলে কতটা ইম্পর্টেন্ট। প্রকৃতপক্ষে দর্শন ও যুক্তিবিদ্যা গভীরভাবে সম্পর্কযুক্ত, তবে যুক্তিবিদ্যা ও দর্শনের সম্পর্কের পাশাপাশি এদের মধ্যকার পার্থক্য বা বৈসাদৃশ্য স্পষ্ট করা দরকার। তো ওদের মনে হতে পারে আপু এতই যদি ঘনিষ্ঠ সম্পর্ক, তাহলে দুইটাকে মার্চ করে একটা বিভাগ বানালো না কেন, দুইটা কেন আলাদা আলাদা বিষয় এবং দুইটা কেন আলাদা আলাদা ভাবে পড়তে হয়? তো অবশ্যই কিছু পার্থক্য তো অবশ্যই রয়েছে, যেটার কারণে দুইটা আলাদা বিভাগ, এবং যুক্তিবিদ্যার যুক্তিকে ব্যবহার করে দর্শন আসলে কাজ করে। সো দুইটার মধ্যে যে বেসিক পার্থক্যগুলো রয়েছে বা মিলগুলো রয়েছে আমরা সেগুলো দেখব। যুক্তিবিদ্যার সাথে দর্শনের সাদৃশ্যগুলো কি কি? যুক্তিবিদ্যা ও দর্শন ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, দর্শনেরই একটি শাখা হলো যুক্তিবিদ্যা। এটা মনে রাখতে হবে সবসময়, যে এটা এমসিকিউতে প্রচুর এসে থাকে, যে যুক্তিবিদ্যার কোন কিসের শাখা? দর্শনের শাখা। বিষয়বস্তু বা আলোচ্য সূচি অনুযায়ী দর্শনকে 3 ভাগে ভাগ করা যায়। আমরা দর্শনের বিভাজনটা দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে যুক্তিবিদ্যা আসলে দর্শনের কোন অংশটুকু বা কিভাবে ওটার একটা পার্ট। জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা ও মূল্যবিদ্যা। মূল্যবিদ্যার আবার 3টা শাখা, 3টা হলো কি? যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, নন্দনতত্ত্ব। তাহলে আমরা যদি এখানে দর্শনের শ্রেণী বিভাগ করতে চাই, তাহলে প্রথমে আমরা রাখবো দর্শন, এবং দর্শনকে আমরা 3 ভাগে ভাগ করতে যাব। একটা হচ্ছে অধিবিদ্যা, একটা হচ্ছে মূল্যবিদ্যা, এবং আরেকটা হচ্ছে জ্ঞানবিদ্যা। এভাবে ছক করে পড়তে পারো, এবং যখন তোমাদের পরীক্ষায় এই সংক্রান্ত সৃজনশীল আসবে তখন তোমরা এই ছকটা তুলে ধরতে পারো, তাহলে তোমাদের দেখানোর সুবিধা হবে, তোমার ব্যাখ্যা করার সুবিধা হবে, তোমার খাতাটাও একটু বেশি সুন্দর করে সাজানো হয়ে যাবে। মূল্যবিদ্যার 3টা শাখা, একটা হচ্ছে কি যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, নন্দনতত্ত্ব। 3টা শাখা। নন্দনতত্ত্ব এবং আরেকটা হচ্ছে নীতিবিদ্যা। ঠিক আছে, এইটা হচ্ছে মোটামুটি আমাদের দর্শনের শ্রেণীবিভাগ। অধিবিদ্যা, মূল্যবিদ্যা, জ্ঞানবিদ্যা। তো এই 3টার মধ্যে এই যে মূল্যবিদ্যা, যেটা কিনা মূল্যবোধ নিয়ে কাজ করে বা যুক্তিকে নিয়ে কাজ করে, সেটার আবার 3টা ভাগ রয়েছে, তার মধ্যে যুক্তিবিদ্যা অন্যতম, এবং আমরা এই যুক্তিবিদ্যার সাথেই মূলত কাজটা করব। আমরা এই যুক্তিবিদ্যার সাথে এই দর্শনের একটা সম্পর্ক আমরা দেখব, তাই না? চলো তাহলে দেখি। আচ্ছা, তাই যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটি শাখা, এবং এই কারণেই এটা
ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। যে কোনো দার্শনিক আলোচনার প্রধান উপাদান হচ্ছে যুক্তি। সেটা আমরা দর্শনের সংজ্ঞাটা যখন পড়ি তখনই বুঝতে পারি যে আসলে যুক্তিকে প্রধান উপাদান হিসেবে রেখেই মূলত দর্শন তার নিজের কাজগুলো করে থাকে। তো তার দর্শন যেমন কুসংস্কার ও নির্বিচার বিশ্বাস পরিহার করে প্রকৃত সত্যকে জানতে চায়, তেমনি যুক্তিবিদ্যাও সত্য প্রতিষ্ঠা করতে চায়। তো দুইটার বিষয়ের মধ্যে মূল প্রধান বৈশিষ্ট্য হচ্ছে কি, দর্শনও যেমন সত্যকে খুঁজে আনতে চায়, যে মানুষের আচার আচরণ বা জীবন সংক্রান্ত সত্যগুলোকে খুঁজে আনতে চায়, ঠিক তেমনি যুক্তিও কিন্তু মানুষের চিন্তা সংক্রান্ত বা মানুষের যে বৈধ এবং অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য করা, বৈধ যুক্তিকে খুঁজে বের করা, এই সংক্রান্ত একটা জ্ঞান দিয়ে থাকে। তাই দর্শন ও যুক্তিবিদ্যার মধ্যে বিভিন্ন দিক থেকে সাদৃশ্য রয়েছে। সাদৃশ্যগুলো কি কি? প্রথমত, যুক্তিবিদ্যা ও দর্শন উভয়ই সত্য উদ্ঘাটন করতে প্রয়াসী। এটা হচ্ছে সবচেয়ে বড় তাদের মধ্যে সাদৃশ্য, হচ্ছে দুইটারই উদ্দেশ্য, প্রত্যেকটা জ্ঞানেরই তো একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকে। তো এই দুইটা, দর্শন এবং যুক্তিবিদ্যা দুইটারই প্রধান উদ্দেশ্য হচ্ছে যে একটা সত্যকে উদ্ঘাটন করা, যেই সত্য কিনা তোমার অনেক রকমের তথ্যের সাথে মিশ্রিত অবস্থায় থাকে এবং মানুষ কনফিউজ থাকে কোনটা সত্য বুঝতে পারে না, যেটা তার আচরণকে প্রভাবিত করে। তাই মানুষের আচরণকে সঠিক এবং শিথিল করার জন্য, এই সঠিক সত্যটুকু জানার জন্য, মানে যে সত্যটা নিহিত রয়েছে সেই সত্যটাকে খুঁজে বের করা, সেটাই আসলে দর্শন এবং যুক্তিবিদ্যা দুইটা বিষয়েরই প্রধান উদ্দেশ্য। যুক্তিবিদ্যা সত্যের আদর্শকে সামনে রেখে অগ্রসর হয়, আর দর্শন জগৎ ও জীবন সম্পর্কিত প্রকৃত সত্যকে জানতে চায়। তো দুইটার কাজের যে মেকানিজম সেটা কিন্তু আলাদা। দুইটারই যদিও উদ্দেশ্য হচ্ছে সত্যকে নিয়ে, কিন্তু সত্যকে কিভাবে ব্যবহার করা বা সত্যকে কিভাবে উদ্ঘাটন করবে সেটা সংক্রান্ত যে বিষয়টা, সেটা দুইটার ক্ষেত্রে আলাদা। যুক্তিবিদ্যা কি? যুক্তিবিদ্যা হচ্ছে প্রথমেই এই যে সত্যের আদর্শ, এই আদর্শকে একটা মানদণ্ড হিসেবে ধরে, সত্যের আদর্শকে মানদণ্ড হিসেবে ধরে বৈধ এবং অবৈধ যুক্তির মধ্যে পার্থক্য নির্ণয় করে, বা কোনটা বৈধ যুক্তি কোনটা অবৈধ যুক্তি, বৈধ যুক্তি কিভাবে আমরা চিনবো, এই জিনিসগুলো সে প্রণয়ন করে। কিন্তু দর্শন কি করে? দর্শন হচ্ছে এই যে যেই সত্যটা নিয়ে যুক্তিবিদ্যা মূলত আদর্শ বা মানদণ্ড হিসেবে ধরে, সেই সত্যটাকেই জানতে চায়। প্রকৃত সত্যটা আসলে কি? দর্শন হচ্ছে জগৎ এবং জীবনের এই প্রকৃত সত্যটা খুঁজে বের করতে চায়। উভয়ই যে কোনো কুসংস্কার, প্রাধিকার ও নির্বিচার নীতির বদলে যুক্তির শুদ্ধতার উপর নির্ভরশীল। মানে যুক্তির শুদ্ধতা আসলে কতটুকু, যুক্তির শুদ্ধতাই নির্ধারণ করে দিবে যে কোনটা কুসংস্কার, কোনটা প্রাধিকার এবং কোনটা নির্বিচার নীতি। তো মানুষ সাধারণত কোনো কিছু বিচার করে কি দিয়ে? কুসংস্কার, প্রাধিকার, নির্বিচার নীতি, এই সংক্রান্ত যে ভুল ভ্রান্তি যুক্ত যে আচার বিচার রয়েছে, এগুলো দিয়ে আসলে আমরা নির্ধারণ করার চেষ্টা করি যে কোনটা সঠিক কোনটা ভুল, যেটা কিনা আমাদের এক ধরনের বিচারের একটা ভুল বা বিচার, এটা ভুল পদ্ধতি আর কি। তো সেটাকে পরিহার করে দর্শন এবং যুক্তিবিদ্যা দুইটাই চায় প্রকৃত সত্যকে যুক্তির শুদ্ধতার ভিত্তিতে খুঁজে বের করা, মানে যুক্তির দ্বারা বের করা, নট অনলি ইউজিং দিস কুসংস্কার, প্রাধিকার অ্যান্ড নির্বিচার নীতি। তো এগুলো মূলত কি? কুসংস্কার আমরা জানি যে কুসংস্কার কি। কুসংস্কার হচ্ছে দীর্ঘদিন ধরে চলে আসা কিছু বিশ্বাস যেটা কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন বিশ্বাস। তো এই সকল ভিত্তিহীন বিশ্বাস, যেমন তুমি যদি রাস্তা দিয়ে হাঁটো, তোমার সামনে দিয়ে একটা কালো বিড়াল গেলে তোমার যাত্রা অশুভ হবে, এটা এক ধরনের কুসংস্কার। তো এই সকল কুসংস্কার কিন্তু আমাদের বিভিন্ন সিদ্ধান্তকে বিভিন্নভাবে, বিভিন্ন কাজকে বা যুক্তিকে, মানে চিন্তাকে বিভিন্নভাবে প্রভাবিত করে থাকে। তো এই সকল কুসংস্কারগুলোকে সাইডে রেখে কিভাবে যুক্তি ব্যবহার করে আমি সত্যের কাছে পৌঁছাতে পারি, এটাই মূলত আমাদের দর্শন এবং যুক্তিবিদ্যা দুইটারই প্রধান উদ্দেশ্য। আচ্ছা, তার পাশাপাশি আছে প্রাধিকার এবং নির্বিচার নীতি। প্রাধিকার হচ্ছে যে, ধরো তোমার এলাকার একজন বিশিষ্ট রাজনৈতিক নেতা রয়েছেন এবং তিনি একজন রিকশাওয়ালার সাথে খারাপ ব্যবহার করেছেন বা তার হক যেটা ছিল সেটাকে ছিনিয়ে নিয়েছেন। তো এখন বিচার ব্যবস্থায় যখন এটা এক ধরনের একটা সালিশে গেল বা একটা মিটিংয়ে গেল, যেখানে কিনা বিচার করা হবে, সেখানে মূলত তোমার এলাকার যে রাজনৈতিক নেতা রয়েছেন সেই রাজনৈতিক নেতার পক্ষেই রায়টা যায় এবং সেই রিকশাওয়ালাকে এক্সপ্লয়েট করা হয় বা শোষণ করা হয় বা তাকেই দোষী হিসেবে দেখানো হয়। এটাই মূলত প্রাধিকার, অর্থাৎ বিশেষ কিছু ক্ষমতা বা বিশেষ কিছু কারো ক্ষমতা বা এই ধরনের ধন সম্পত্তির কারণে যে মানুষের একটা পাওয়ার তৈরি হয় মানুষের মধ্যে, সেটাকে ইউজ করে তার অধিকার খাটানো, মানে
নির্বিশেষে যে কারোর উপর। তো এটাই হচ্ছে প্রাধিকার, এবং নির্বিচার নীতিও এরকমই কিছুটা, যে কোনো বিচার না করে কারো উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া, এটাই হচ্ছে নির্বিচার নীতি। তো এই প্রত্যেকটাই হচ্ছে ফ্যালাসি বা ত্রুটি, আসলে মানুষের বিচার ব্যবস্থার ত্রুটি। তো এগুলোকে চিন্তার ত্রুটি, তো এগুলোকে সাইডে রেখে যুক্তির শুদ্ধতার উপর কিভাবে বৈধ যুক্তিকে খুঁজে বের করা যায়, সত্যের কাছে পৌঁছানো যায়, এটাই মূলত দর্শন এবং যুক্তিবিদ্যার মূল উদ্দেশ্য। যৌক্তিক চিন্তা ভাবনা মানব মনের অন্ধবিশ্বাস ও কুসংস্কার কি করে, দূর করে। যৌক্তিক চিন্তা ভাবনা এই অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে দূর করে আগের পথে নিয়ে আসে। কারণ মানুষ যখন প্রশ্ন করে বা মানুষ যখন যুক্তির মাধ্যমে কোনো কিছু বোঝার চেষ্টা করে, তখন এই যে অন্ধবিশ্বাস, যেগুলো ভিত্তিহীন বিশ্বাস, যেগুলোর কোনো ভিত্তি নাই, এদের যে ভিত্তি নাই এই জিনিসটা উঠে আসে। তো তখন মানুষ বুঝতে পারে আসলে কোনটার ভিত্তি আছে এবং কোনটার ভিত্তি নাই। আর দর্শন মানুষকে কি করে, দর্শন মানুষকে অন্ধবিশ্বাসের বদলে বিচার বিশ্লেষণের কথা বলে। তো যৌক্তিক হচ্ছে চিন্তা ভাবনা মানুষের মনের সেই অন্ধবিশ্বাস এবং কুসংস্কারকে দূর করে দেয়, মানুষ যৌক্তিকভাবে চিন্তা করতে শেখে। এবং দর্শন কি করে, দর্শন এই অন্ধবিশ্বাসের বদলে কিভাবে কোনো কিছুকে বিচার করা যায় সেই যৌক্তিক চিন্তা ভাবনার দ্বারা, এটা শেখায়। আচ্ছা, দর্শন ও যুক্তিবিদ্যা উভয়ই সর্বজনীন দৃষ্টিভঙ্গি পোষণ করে, কারণ যুক্তির নিয়ম ও সূত্রগুলো সর্বজনীন। সর্বজনীন অর্থাৎ তার মানে দর্শন এবং যুক্তিবিদ্যা যে সকল নিয়মগুলো নিয়ে কাজ করে, যুক্তির নিয়ম, সেই নিয়মগুলো আসলে সর্বজনীন, অর্থাৎ সব কিছুর সাথে সবকিছুতেই আসলে প্রয়োগ করা যায়, স্থান কাল পাত্র ভেদে সবার উপর সমানভাবে প্রয়োগ করা যায়, প্রযোজ্য, সবার উপর সমানভাবে প্রযোজ্য। কারণ যুক্তির নিয়ম এবং সূত্রগুলো হয় সাধারণত সার্বজনীন, এবং এই সার্বজনীন নিয়ম এবং সূত্রগুলোই মূলত মানুষকে কোনোভাবে কারোর প্রতি কোনো যে এটাকে কি বলে, মানে কাউকে একটু বিশেষ চোখে দেখা আর কি, সেটা থেকে দূরে রাখে, এবং সবাইকে সমানভাবে দেখার দেখার যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা দিয়ে সাহায্য করে। আর দার্শনিক দৃষ্টিভঙ্গি ও সমগ্র জগৎ ও জীবন সম্পর্কিত। দর্শন এবং যুক্তিবিদ্যার আমরা দেখলাম যে তারা যে কাজগুলো করে, যে যুক্তিগুলো ব্যবহার করে, সেটা আসলে সার্বজনীন হয়ে থাকে, এবং তার পাশাপাশি দার্শনিক দৃষ্টিভঙ্গিও সমগ্র জগৎ এবং জীবন সম্পর্কিত। আমরা শুরুতেই দর্শনের যখন সংজ্ঞাটা পড়েছি, তখন কি বলেছে যে এটা আসলে মূলত পুরা জগৎ এবং জীবন সম্পর্কিত হয়ে থাকে, মানব জীবন এবং মানব জীবনের আশেপাশে যা আছে সবকিছু নিয়ে হয়ে থাকে। তো এগুলো আসলে সার্বজনীন, যে কোনো সমাজে, যে কোনো দেশে, যে কোনো জায়গায়, যে কোনো জাতির উপর সমানভাবে প্রযোজ্য হবে। কারণ মানুষের বাইরেটা যেরকমই হোক না কেন, মানুষের ভিতরের চিন্তা ভাবনাগুলো আসলে দেশ, শ্রেণী, কাল, ভাষা ভেদে সর্বজনীন হয়ে থাকে। 4 নম্বরে কি বলা হয়েছে, যুক্তিবিদ্যায় ভাষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়ে থাকে, যেটা আমরা এরপরে দেখব। যে আসলে আমরা যখন প্রথম অধ্যায়টা পড়েছি, আমরা জেনেছি যে যখন আমি আমার মনের কোনো চিন্তা বা অনুমান যখন আমি ভাষায় প্রকাশ করি, তখন সেটাকে যুক্তি বলা হয়। কিন্তু আমি যদি কোনো কিছু ভাষায় প্রকাশ না করি, তাহলে কিন্তু সেটা যুক্তি হবে না, সেটাকে বলা হবে অনুমান। তো ভাষায় প্রকাশ করাটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা অনেক কিছু চিন্তা করে থাকি, সবকিছু আমরা ভাষায় প্রকাশ করি না, এবং এর মধ্যে অনেক উল্টাপাল্টা চিন্তা আছে, আজগুবি চিন্তা আছে, কল্পনা আছে, মানব মনের অনুভূতি আছে, এবং অনুভূতির প্রভাবে দেখা যায় আমরা অনেক কিছু আরো উল্টাপাল্টা মানে অযৌক্তিক চিন্তা ভাবনা করে বসি, যেটার আসলে কোনো মানে নাই। তাই আমরা যেটা ভাষায় প্রকাশ করি সেইটাকে নিয়েই মূলত যুক্তিবিদ্যা। তাই ভাষাটা যুক্তিবিদ্যার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। আর দর্শনে ভাষা সংক্রান্ত আলোচনার গুরুত্ব এত বেশি যে এর মধ্যে ভাষা দর্শন নামে একটা নতুন শাখার উদ্ভব হয়েছে। অর্থাৎ এই একই, আমরা তো যুক্তিবিদ্যায় ভাষা কতটা গুরুত্বপূর্ণ এটা এর আগে আমরা দেখেছি, ভাষায় প্রকাশ না করলে সেটা যুক্তিই হবে না, আর যদি যুক্তিই না হয় তাহলে তো যুক্তিবিদ্যা আলোচনাই করবে না, যুক্তিবিদ্যার মধ্যেই পড়বে না। তার পাশাপাশি আমরা দর্শনের মধ্যেও দেখতে পাই যে দর্শনের মধ্যে ভাষা দর্শন নামে একটা আলাদা শাখাই রয়েছে, যেখানে কিনা দর্শনের উপর ভাষার প্রভাব বা ভাষাকে ব্যবহার করে কিভাবে দর্শন চর্চা করা যায়, এটার একটা আলাদা আলোচনাই রয়েছে, আলাদা একটা শাখাই রয়েছে। তাই দুইটা ক্ষেত্রেই আসলে ভাষা খুবই গুরুত্বপূর্ণ, এ কারণে উভয় শাখায় ভাষার গুরুত্ব আলোচনা করা হয়ে থাকে। আচ্ছা, বই সাদৃশ্যে এখন যাই। যুক্তিবিদ্যা দর্শনের একটি শাখা হলেও কিছু কিছু দিক থেকে দর্শনের সাথে পার্থক্য রয়েছে, যেটা বললাম আমি, যে মিল থাকতেই পারে, এবং একটা শাখা মানে যদি এতই মিল থাকবে তাহলে তো একটা শাখাই হয়ে যেত। অবশ্যই কিছু পার্থক্যের জায়গা রয়েছে, যার কারণে দুইটা আলাদা শাখা হিসেবে প্রতিষ্ঠিত। দর্শন হলো সকল বিজ্ঞানের জননী, এটা মনে রাখতে হবে, এটা এমসিকিউর জন্য খুব গুরুত্বপূর্ণ। দর্শনকে বলা হয় সকল বিজ্ঞানের জননী, আর যুক্তিবিদ্যা তারই একটি ক্ষুদ্র শাখা।
দর্শন জগৎ ও জীবন সম্পর্কিত সকল মৌলিক প্রশ্নের যৌক্তিক অনুসন্ধান করে, কিন্তু যুক্তিবিদ্যার কাজ শুধু যুক্তির বৈধতা। তাহলে আমরা কি জানলাম যে দর্শন কি করে? দর্শন জগৎ ও জীবন সম্পর্কিত সকল মৌলিক প্রশ্নের যৌক্তিক অনুসন্ধান করে। অর্থাৎ আমার জন্ম কেন হয়েছে, আমার জীবনের উদ্দেশ্য কি, আমি যদি এখন আমার কাজগুলো সঠিকভাবে না করি এতে কে ক্ষতিগ্রস্ত হবে, এবং আমি যে এত কিছু করছি নিয়ম মাফিক, সকালে ঘুম থেকে উঠেছি, এরপর পড়তে বসেছি, তারপরে অনেক কিছু করেছি, অন্যান্য কাজ, তো এগুলো আমি কার জন্য করছি আসলে, এবং এগুলো করার ফলাফলটা কি, এই ধরনের কিছু জীবন নিয়ে যে যৌক্তিক প্রশ্নের উত্তর, এটা আসলে দর্শন দিয়ে থাকে। কিন্তু যুক্তিবিদ্যার কাজ কি? যুক্তিবিদ্যা এত কিছু প্রশ্নের উত্তরে যায় না। জীবন জগৎ সম্পর্কে তোমার যত কষ্ট দুঃখ ভালোবাসা যাই আছে এটা দর্শন ডিল করে, কিন্তু তোমার এগুলো নিয়ে আসলে যুক্তিবিদ্যা কাজ করবে না। যুক্তিবিদ্যা শুধু তোমাকে বলে দিবে কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা ভুল যুক্তি কোনটা সঠিক যুক্তি। তুমি যেটা চিন্তা করছো, যেটা তুমি একটা ডিসিশন নিবা যে তুমি পরীক্ষার আগে কক্সবাজারে ঘুরতে যাবে নাকি পরীক্ষার পরে, তোমার পরীক্ষার আগেও কিছু সময় আছে, পরীক্ষার পরে তোমার ভ্যাকেশন আছে, তো তুমি কখন যাবে? যুক্তিবিদ্যা তোমাকে বলে দেয় যে কোনটা করলে তোমার জন্য সঠিক হবে এবং কোনটা করাটা উচিত। এবং এই যে তোমার পরীক্ষার আগেও অনেক বড় সময় আছে, কিন্তু তুমি যদি পরীক্ষার আগে যদি যাও কক্সবাজারে তাহলে তোমার প্রিপারেশন নেওয়ার সময়টা থাকবে না। কিন্তু তুমি পরীক্ষা দেওয়ার পরে রিল্যাক্সড হয়ে তোমার ভ্যাকেশনের টাইমে যদি কক্সবাজারে যাও, ইট উইল বি মোর বেটার ফর ইউ। সো এই জিনিসগুলো আসলে যুক্তিবিদ্যা তোমাকে এই যুক্তিগুলো শেখায়। এটা মানে যুক্তিবিদ্যা তোমাকে বলবে না যে তোমার জীবনের উদ্দেশ্য কি, তোমার কেন কক্সবাজার যাওয়া উচিত, কেন তোমার একটু অবসর দরকার পড়ার ফাঁকে, কেন তোমার পরীক্ষার পর একটা অবসর দরকার, বা একটানা তোমার যে একটানা যে তোমার ডিসিপ্লিনড লাইফ, সেই ডিসিপ্লিনড লাইফ থেকে কেন তোমার মাঝে মাঝে একটু মুক্তি দরকার, এই জিনিস তোমাকে যুক্তিবিদ্যা শেখাবে না। এই জিনিস তোমাকে দর্শন উত্তর দেবে এটার। কিন্তু যুক্তিবিদ্যা তোমাকে বলবে ওই যে তোমার কক্সবাজার কখন যাওয়া উচিত, এক্সামের আগে নাকি পরে, নাকি ফাইনাল এক্সামের পরে, নাকি এইচএসসি দিয়ে, নাকি এইচএসসির পরে ভার্সিটিতে ভর্তি হয়ে। তো এই যে তোমার সব দিক চিন্তা করে যুক্তিবিদ্যা তোমাকে এই ডিসিশনগুলো দেয়, এটাই মূলত যুক্তিবিদ্যার যুক্তি। যুক্তিবিদ্যার কাজ কি? বৈধতা এবং অবৈধতা নির্ণয়, যুক্তির বৈধতা এবং অবৈধতা নির্ণয়। দর্শন জগৎ ও জীবনের সমগ্র বিষয় নিয়ে আলোচনা করে, কিন্তু যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় সেই তুলনায় অনেক সীমিত। দর্শন তোমাকে অনেক বড় বড় প্রশ্নের উত্তর দিবে, কিন্তু যুক্তিবিদ্যা তোমাকে এত বড় প্রশ্নের উত্তর দিবে না, তোমাকে শুধু জাস্ট শিখাবে বৈধ এবং অবৈধ যুক্তি কিভাবে বের করতে হয়। সেই তুলনায় আচ্ছা দর্শন এবং যুক্তিবিদ্যার আমরা পার্থক্যগুলো দেখি। এখন আমরা তো মিলগুলো দেখলাম, 4টা মিল আমরা পেয়েছি, যে দুইটাই হচ্ছে ভাষা নিয়ে কাজ করে। তারপর দেখলাম যে দুইটাই সার্বজনীন দৃষ্টিভঙ্গি পোষণ করে। তারপর দেখলাম যে এই দুইটা বিষয় হচ্ছে যুক্তির শুদ্ধতাকে বেশি প্রায়োরিটি দেয়, কুসংস্কার, প্রাধিকার, নির্বিচার নীতি এসবকে দূরে ঠেলে কোনো ডিসিশন নেওয়া বা কোনো সত্যকে মানার ক্ষেত্রে যুক্তির শুদ্ধতাকে গুরুত্ব দেয়। এবং তার আগে দেখলাম যে সত্যের আদর্শটাকে দুইটা বিষয়ই আসলে সত্যের আদর্শকে সামনে রেখেই কাজ করে। তো এখন আমরা বৈসাদৃশ্যের বিষয়গুলো দেখব যে কি বলা হয়েছে। দর্শনের বিষয়বস্তু হলো জগৎ জীবনের মৌলিক সমস্যা বা সমস্যা। এ কারণে দর্শন এ ধরনের সার্বজনীন বিষয়ে সম্পর্কে ব্যাখ্যা দান করে। পক্ষান্তরে যুক্তিবিদ্যার বিষয়বস্তু মূলত যুক্তির বৈধ অবৈধতা নির্ণয় করা, যেটা আমরা শুরুতেই দেখলাম আসলে, যে দর্শনের মূল বিষয়বস্তু হচ্ছে মৌলিক সমস্যা এবং সার্বজনীন বিষয় সম্পর্কে ব্যাখ্যা দান করা। এখানে একটু ওলটপালট হয়েছে, তোমরা বই দেখে একটু ঠিক করে নিও। মৌলিক সমস্যা বা অধিবিদ্যার কারণে, আচ্ছা এখানে ভুল আছে, এটা হচ্ছে বলেছে যে মৌলিক সমস্যা এবং সার্বজনীন বিষয় সম্পর্কে এক ধরনের ব্যাখ্যা দেয় হচ্ছে দর্শন। কিন্তু যুক্তিবিদ্যা কি করে? যুক্তিবিদ্যা এত কিছুতে যায় না। যুক্তিবিদ্যা তোমাকে বৈধ এবং অবৈধ যুক্তি সম্পর্কে এক ধরনের ধারণা দেয়। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে দর্শনের পরিসীমা যুক্তিবিদ্যার চেয়ে অনেক বড়। স্বাভাবিক, ওটা তো মাদার সাবজেক্ট এবং এটারই একটা শাখা যুক্তিবিদ্যা, তো স্বাভাবিকভাবে দর্শনের শাখা অনেক বড় হবে। আচ্ছা, যুক্তিবিদ্যা একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান। কেন? আমরা শুরুতেই সেটা জেনেছি, তোমরা যারা প্রথম ক্লাস করনি তোমরা হয়তো জানো না। এটার উত্তর হচ্ছে যে যুক্তিবিদ্যা সত্যকে মানদণ্ড হিসেবে সামনে রেখে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করে। যেহেতু সত্য কিন্তু নিজেই একটা আদর্শ, তো এই সত্যকে আদর্শ মেনে একটা স্ট্যান্ডার্ড সেট করে কাজ করে, তাই এটাকে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলা হয়। একটি আদর্শকে সামনে রেখে যুক্তিবিদ্যা পরিচালিত হয়, কিন্তু দর্শন কোনো আদর্শনিষ্ঠ বিজ্ঞান নয়। দর্শন আসলে সব আদর্শকে সাইডে রেখে এভাবে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করে তোমার জীবন এবং জগৎ সম্পর্কে, কিন্তু অবশ্যই সত্যকে উদ্ঘাটন করার চেষ্টা করে, কিন্তু এমন কোনো আদর্শ আসলে দর্শন রাখে না।
যুক্তিবিদ্যা তার বিষয়বস্তু সম্পর্কে সার্বিক নীতিমালা প্রণয়ন করতে পারে, কিন্তু দর্শনের কোনো সিদ্ধান্তকে সার্বজনীনভাবে বিতর্কের ঊর্ধ্বে বলা চলে না। দেখো, দুইটা বিষয়ে আমরা সাদৃশ্যের ক্ষেত্রে দেখেছি যে যুক্তিবিদ্যা এবং দর্শন দুইটা আসলে এক ধরনের সার্বজনীন নীতি সার্বজনীনভাবে প্রয়োগ করার চেষ্টা করে থাকে, কিন্তু এই ক্ষেত্রে যুক্তিবিদ্যা বেশি সফল হয়। যুক্তিবিদ্যা তার বিষয়বস্তু সম্পর্কে সার্বিক একটা নীতিমালা প্রণয়ন করে, অর্থাৎ যুক্তির বৈধতা অবৈধতা সম্পর্কে সে যে নীতিমালাগুলো তৈরি করে সেটা সার্বজনীন হয়ে থাকে, সার্বিকভাবে তুমি এটা যে কোনো যুক্তির উপর অ্যাপ্লাই করতে পারবা। কিন্তু যদি আমরা দর্শনের কথা বলি, দর্শনের কথাগুলো আসলে সব ক্ষেত্রে প্রয়োগ হয় না, কিছু ব্যতিক্রম থাকে এবং ব্যতিক্রমের সংখ্যাই বেশি থাকে। তো এক্ষেত্রে আমরা বলতে পারি যে দর্শন যদি কোনো একটা তোমাকে ডিসিশন দেয়, কোনো একটা উত্তর দেয়, যদি বলো যে আমার আমার মৃত্যুর পরে কি আছে, তো এই সংক্রান্ত যদি দর্শন তোমাকে একটা উত্তর দেয়, তুমি এটা আসলে তুমি মানতে পারলেও তোমার বন্ধু মানতে পারবে না, এটার কোনো সার্বজনীন কোনো উত্তর হয় না। দর্শন বিভিন্নভাবে বিভিন্ন রকম উত্তর দিতে পারে, কিন্তু যুক্তিবিদ্যা কি করবে? যুক্তিবিদ্যা তোমাকে বৈধ এবং অবৈধ যুক্তির মধ্যে একটাই পার্থক্য দেখাবে, এবং এটা তুমিও মানবে এবং তোমার বন্ধুও মানবে। তো সার্বজনীনভাবে এটা আসলে প্রায়োগিক বলা যেতে পারে। দর্শন জগৎ ও জীবন সংক্রান্ত পূর্ণাঙ্গ আলোচনা করে থাকে। দর্শন কি করে? যেহেতু এটার সাবজেক্টই হচ্ছে মানুষের জীবন এবং জগৎ, তো এই সংক্রান্ত পূর্ণাঙ্গ আলোচনা দর্শন দিয়ে থাকে। অন্যদিকে যুক্তিবিদ্যা কি করে? যুক্তিবিদ্যা যেহেতু দর্শনের একটা শাখা, তাই দর্শনের পরিধির তুলনায় যুক্তিবিদ্যার পরিধি খুবই সংকীর্ণ। তো এটা আর কি ওই নর্মাল ইস্যুটাকেই বলেছে যে দর্শন বড় বিষয় এবং তার একটা শাখা যুক্তিবিদ্যা। যেহেতু দর্শনের পরিসীমা অনেক ব্যাপক, যুক্তিবিদ্যার পরিসীমা আসলে এত বেশি ব্যাপক না। তো আমরা এখানে মোটামুটি বেসিক 4টা বৈসাদৃশ্য পেলাম। প্রথমটা কি বলেছে? প্রথমটা বলেছে যে যেহেতু দর্শনের বিষয়বস্তু হচ্ছে জগৎ জীবনের মৌলিক সমস্যাকে বের করা, কিন্তু যুক্তিবিদ্যার আবার এরকম উদ্দেশ্য না, মানে উদ্দেশ্যের মধ্যে একটু অমিল রয়েছে। যুক্তিবিদ্যা হচ্ছে শুধু যুক্তি এবং বৈধ এবং অবৈধ যুক্তির মধ্যে পার্থক্যটা দেখায়, এবং যুক্তিবিদ্যা এক ধরনের আদর্শনিষ্ঠ বিজ্ঞান, যেহেতু সত্যকে মানদণ্ড হিসেবে রাখে, কিন্তু দর্শন এরকম কোনো মানদণ্ড রাখে না। দর্শনের যদিও উদ্দেশ্য থাকে যে সত্যকে উদ্ঘাটন করা, কিন্তু সে কোনো মানদণ্ড সেট করে কাজটা করে না। সে নিজের মতো আসলে চলতে থাকে, প্রশ্ন করতে থাকে মানুষের কাছে এবং গবেষণা করতে থাকে, এভাবে আস্তে আস্তে খুঁজে বের করার চেষ্টা করে। এবং যুক্তিবিদ্যা তার বিষয়বস্তু সম্পর্কে সার্বিক একটা নীতিমালা প্রণয়ন করতে পারে, যেই নীতিমালাটা আসলে সবার ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু দর্শনের যে সিদ্ধান্ত, সেটা আসলে সার্বিকভাবে প্রণয়নযোগ্য হয় না। অনেক এটার সমালোচনা থাকে, অনেক কাউন্টার আর্গুমেন্ট থাকে, অনেক কিছু থাকে। দর্শন জগৎ জীবন সংক্রান্ত পূর্ণাঙ্গ আলোচনা করে থাকে, যেহেতু এটা একটা মাদার সাবজেক্ট, এবং যুক্তিবিদ্যা আসলে এটার সেকশন হওয়ায়, একটা সাবসেকশন হওয়ায় সেই তুলনায় এটা কম হয়, মানে ক্ষেত্রটা ছোট। পারস্পরিক নির্ভরশীলতা এখন আমরা দেখলাম মিল অমিলের জায়গাটা। তো এখন দেখবো একটা আরেকটার উপর কতটুকু নির্ভরশীল, এই জিনিসটা দেখবো। আসলে সবই মানে একই রকম মনে হচ্ছে তোমাদের কাছে, কিন্তু যখন পড়তে যাবে তখন আসলে এখানে বুঝতে পারবে। তো একই রকম হওয়ার একটা সুবিধা আছে, যে একই রকম যখন হয় তখন লিখতে গিয়ে আসলে সুবিধাটা হয়, তুমি তোমার মতো অনেক কিছু লিখতে পারো, একটার জায়গায় আরেকটা লিখে দিতে পারো। মানে মিলের বিষয়টা, যেমন আমরা সাদৃশ্যটা দেখলাম, সাদৃশ্যটাকেই তুমি পারস্পরিক নির্ভরশীলতা হিসেবে ব্যাখ্যা করে দিতে পারো যদি তুমি জিনিসটা বুঝে থাকো ভালো মতো। যুক্তিবিদ্যা ও দর্শনের মধ্যে কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য থাকলেও উভয়ের মধ্যে গভীর পারস্পরিক নির্ভরশীলতা বিদ্যমান। ব্যাপক অর্থে যুক্তিবিদ্যা দর্শনেরই একটি শাখা, এটা আমরা শুরুতেই দেখলাম। দর্শনের বিষয়বস্তুকে প্রধানত 3টি ভাগে ভাগ করা যায়: জ্ঞানবিদ্যা, অধিবিদ্যা, মূল্যবিদ্যা, এবং মূল্যবিদ্যারই 3টা ভাগ: যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, নন্দনতত্ত্ব। উপরের বিভাজন থেকে কি দেখা যায়? যে যুক্তিবিদ্যা হচ্ছে দর্শনের একটা শাখা, মূল্যবিদ্যার অন্তর্গত, অর্থাৎ এই যে মূল্যবিদ্যা, সেই মূল্যবিদ্যার অন্তর্গত হচ্ছে যুক্তিবিদ্যা। সুতরাং মূল্যবিদ্যা নামে দর্শনের শাখাটির যে অংশে যুক্তির সত্যতা এবং বৈধতা নিয়ে আলোচনা করা হয়, তাই হচ্ছে যুক্তিবিদ্যা। অন্য দিক থেকে বলা যায় যুক্তিবিদ্যা হলো সমগ্র দার্শনিক আলোচনার একটা অপরিহার্য বিষয়, যেটা না থাকলে সেই যুক্তির যে অবৈধতা নিয়ে যে আলোচনাটা, ওইটা যদি না থাকে তাহলে দর্শন তো চলতে পারবে না, দর্শন কাজ করতে পারবে না। কেননা দর্শন মূলত যুক্তি দিয়েই তার বিষয়বস্তু নিয়ে আলোচনা ও তা প্রমাণ করে থাকে। ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল যুক্তিবিদ্যাকে দর্শনের সারসত্তা বলেছেন। অর্থাৎ সারসত্তা মানে কি? যেটা না থাকলেও দর্শন চলতে পারবে না, একদম কোর ভ্যালুস, কোর যে বিষয়টা, একদম এসেন্স যেটাকে বলা হয়, সারসত্তা। তো সেটাকে বলেছে, মানে এসেন্স ছাড়া তো কোনো, এসেন্স মানে কি? কোনো কিছুর একদম পিওর যে বৈশিষ্ট্যগুলো, সেটা, তো সেটা যদি না থাকে তাহলে তো ওই জিনিসটা থাকবে না। অর্থাৎ দর্শন তো দর্শন থাকবে না যদি
যুক্তিবিদ্যার জ্ঞানটা দর্শন থেকে সরিয়ে ফেলা হয়, তাহলে আসলে দর্শন চলতে পারবে না। লজিক ইজ দ্য এসেন্স অফ ফিলসফি, এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা বলেছেন বার্ট্রান্ড রাসেল। তিনি সকল দার্শনিক সমস্যাকে প্রকারান্তরে যুক্তিবিদ্যার সমস্যা হিসেবেই দেখিয়েছেন। কারণ যে কোনো দার্শনিক সমস্যা আমি ব্যাখ্যা করতে পারছি না, তার মানে হচ্ছে আমার এখানে প্রপার যুক্তি নাই, এটা যুক্তিবিদ্যার সমস্যা। কারণ আমি যুক্তি দিয়েই তো যে কোনো কিছু ব্যাখ্যা করব, তাই না? যদি আমি যুক্তি না পাই তাহলে তো আমি ব্যাখ্যা করতে পারবো না। তো রাসেলের ভাষায় প্রত্যেক দার্শনিক সমস্যাকে যখন প্রয়োজন মতো বিশ্লেষণ ও পরিশোধন করা হয়, তখন দেখা যায় যে হয় সমস্যাটা প্রকৃতপক্ষে আদৌ কোনো দার্শনিক সমস্যা নয়, নয়তো আমরা যে অর্থে শব্দটা ব্যবহার করছি সে অর্থে সমস্যাটা যুক্তিবিদ্যক। মানে রাসেল এখানে বোঝাতে চেয়েছেন যে যদি কখনো প্রত্যেক দার্শনিক সমস্যাকে যখন প্রয়োজন মতো বিশ্লেষণ ও পরিশোধন করা হয়, যখন আমরা কোনো দার্শনিকরা যখন কোনো সমস্যাকে ব্যাখ্যা করে ভেঙে চুরে বোঝার চেষ্টা করে, তখন দুইটা জিনিস হতে পারে। একটা হচ্ছে যে হয় সমস্যাটা প্রকৃতপক্ষে আদৌ কোনো দার্শনিক সমস্যা নয়, অন্য কোনো সমস্যা, দার্শনিক কোনো সমস্যা না, বৈজ্ঞানিক সমস্যা হতে পারে বা অন্য কোনো বিষয় হতে পারে, দর্শনের অন্তর্গত নয়, অথবা যে অর্থে শব্দটা ব্যবহার করছি সেই অর্থে সমস্যাটা যুক্তিবিদ্যক। অর্থাৎ এটা মূলত যুক্তিবিদ্যার সমস্যা, দর্শনের সমস্যা না। যদি যুক্তিবিদ্যার সমস্যা মানেই দর্শনের সমস্যা, অর্থাৎ এটার প্রপার কোনো যুক্তি পাওয়া যাচ্ছে না, যার কারণে এটা দর্শনকে ডিল করতে হচ্ছে। তাই দেখা যায় যে যুক্তিবিদ্যা যেমন একদিকে দর্শনের আলোচ্য বিষয়ের বৈধতা নিরূপণ করে, অন্যদিকে দর্শন ও যুক্তিবিদ্যার মৌলিক নিয়মাবলীর বৈধতা প্রমাণ করে। দর্শনের আলোচ্য বিষয়ের বৈধতা, অর্থাৎ দর্শন যেটা বিষয় নিয়ে আলোচনা করতেছে সেটা আসলে যৌক্তিকভাবে কতটুকু সঠিক, এইটা আসলে নিরূপণ করে দেয় যুক্তিবিদ্যা। আর দর্শন কি করে? দর্শন ও যুক্তিবিদ্যার মৌলিক নিয়মাবলীর বৈধতা প্রমাণ করে। অর্থাৎ যুক্তিবিদ্যা যেই নিয়মগুলো নিয়ে কাজ করতেছে, যেই নিয়ম দিয়ে বোঝার চেষ্টা করতেছে, যেই আর কি তার অনুবীক্ষণ যন্ত্র যেটা দিয়ে বোঝার চেষ্টা করে কোনটা বৈধ যুক্তি কোনটা অবৈধ যুক্তি, সেই মৌলিক বিষয়গুলোকে বৈধতা দেয় দর্শন সেগুলোকে সঠিক বলে আসলে ধারণা দিয়ে থাকে, সিদ্ধান্ত দিয়ে থাকে। এছাড়া দর্শনের উপর যুক্তিবিদ্যার নানামুখী প্রভাব বিচারে সাম্প্রতিককালে অনেক দার্শনিকই যুক্তিবিদ্যাকে দর্শনের একটি স্বতন্ত্র শাসন হিসেবে দেখতে পছন্দ করেন। তো অনেক দার্শনিকই কি বলেছেন যে যুক্তিবিদ্যাকে দর্শনের একটি স্বতন্ত্র শাসন, দর্শনের একটা আলাদা ভাগ হিসেবে দেখতে পছন্দ করেন, মানে মূল্যবিদ্যার অন্তর্গত হিসেবে না দেখে। আচ্ছা, এখানেই আমাদের যুক্তিবিদ্যা এবং দর্শনের বিষয়টা শেষ। তো আমরা বুঝলাম যে এখানে কি কি ধরনের, আসলে এটা ইজি ছিল কারণ যেহেতু যুক্তিবিদ্যা দর্শনের একটা শাখা, সুতরাং আমরা এখান দিয়ে মিলও বের করতে পারি, অমিলও বের করতে পারি। মিলের জায়গা হচ্ছে যে অবশ্যই যেহেতু ওইটার শাখা, সুতরাং অবশ্যই দুইটার মধ্যে পারস্পরিক সম্পর্ক রয়েছে, দুইটাই যুক্তি নিয়ে কাজ করে, দুইটাই হচ্ছে মানুষের যুক্তি নিয়ে কাজ করে বলতে দুইটাই সত্যকে নিয়ে কাজ করে। এবং দুইটার মধ্যে পার্থক্যের ক্ষেত্রে আমরা বলতে পারি যে যেহেতু একটা হচ্ছে মাদার সাবজেক্ট এবং তার একটা শাখা হচ্ছে যুক্তিবিদ্যা, যার কারণে দুইটার অবশ্যই বিষয়বস্তু মিলবে না। দর্শনের বিষয়বস্তু এবং পরিসর অনেক বৃহৎ এবং যুক্তিবিদ্যার সেই দিক দিয়ে চিন্তা করলে অনেক সীমিত পরিসর। তো এখানে আসলে যুক্তিবিদ্যা এবং দর্শনের মূল যে সাদৃশ্য বৈসাদৃশ্যের জায়গাটা, সেটা এখানেই নিহিত। আচ্ছা, এখন আমরা দেখব যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার দুই ধরনের নীতিবিদ্যা, একটা হচ্ছে ব্যবসায় এবং আরেকটা হচ্ছে পেশাগত। নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ কি? এথিক্স। এটি গ্রিক শব্দ এথিকা থেকে এসেছে, যার উৎপত্তি আবার এথোস শব্দ থেকে। অর্থাৎ এথিক্স ইংরেজি শব্দটা মূলত এসেছে গ্রিক শব্দ এথিকা থেকে, এবং এথিকার যে মূল সেটা হচ্ছে এথোস থেকে, এবং এথোস শব্দের অর্থ হচ্ছে চরিত্র। এথোস শব্দের অর্থ কি? চরিত্র। তাই শাব্দিক অর্থে নীতিবিদ্যাকে চরিত্র বিষয়ক বিদ্যা বলা যায়। শাব্দিক অর্থে যেহেতু এথোস শব্দটা এসেছে চরিত্র থেকে, সুতরাং নীতিবিদ্যা হচ্ছে সেই বিদ্যা যেটা মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য গুণাবলী নিয়ে কাজ করে। চরিত্র প্রকাশিত হয় মানুষের আচরণে, তাই নীতিবিদ্যা মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। নীতিবিদ্যা কি নিয়ে আলোচনা করে? মানুষের আচরণ নিয়ে আলোচনা করে। মানুষের যেই সব ইচ্ছাকৃত আচরণ চরিত্রের ভালো মন্দের সাথে সম্পর্কিত, সেই আচরণ সমূহের মূল্যায়ন। অর্থাৎ সব আচরণ না, কোন কোন আচরণের মধ্যে পার্থক্য রয়েছে। আচরণ হচ্ছে সেই আচরণ যেটা মানুষের চরিত্রের ভালো মন্দের সাথে সম্পর্কযুক্ত, মানে কোন আচরণটা করলে ভালো চরিত্র বোঝা যায় এবং কোন আচরণটা করলে মন্দ চরিত্র বোঝা যায়। কিছু কিছু আচরণ আছে ভালো মন্দ কোনো চরিত্রই বোঝায় না, যেমন ভাত খাওয়া একটা আচরণ হতে পারে। তো ভাত খাওয়া ভালো চরিত্রের মানুষও ভাত খায়, মন্দ চরিত্রের মানুষও ভাত খায়। বা ধরো হ্যান্ডশেক করা জিনিসটা ভালো চরিত্রের মানুষও করতে পারে, খারাপ চরিত্রের মানুষও করতে পারে। তো এগুলো দিয়ে আমরা বুঝতে পারি না যে কি সে ভালো চরিত্রের না খারাপ চরিত্রের।
তো এই যেই বৈশিষ্ট্যগুলো, যে আচরণগুলো দিয়ে বোঝা যায় যে কোনটা ভালো চরিত্র কোনটা খারাপ চরিত্র, সেইটা নিয়েই কাজ করে এই নীতিবিদ্যা। সেই আচরণসমূহের মূল্যায়ন, পর্যালোচনা এবং অর্থ ও তাৎপর্য ব্যাখ্যা করে। সেই সকল আচরণকে মূল্যায়ন করে, পর্যালোচনা করে এবং এগুলোর অর্থ এবং তাৎপর্য ব্যাখ্যা করার বিদ্যাই হচ্ছে নীতিবিদ্যা। ব্রিটিশ দার্শনিক উইলিয়াম লিলি ইনি কি বলেছেন, নীতিবিদ্যাকে ঐচ্ছিক আচরণ অর্থাৎ যে আচরণগুলো মানুষ নিজে নিয়ন্ত্রণ করে, ইচ্ছা করে করে আর কি, ঐচ্ছিক আচরণের ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত এই সকল বিষয়ক যে আদর্শনিষ্ঠ বিজ্ঞান বলেছে। আদর্শনিষ্ঠ মানে অবশ্যই এটা একটা আদর্শ রয়েছে। তো এটার আদর্শগুলো কি, যে ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত অর্থাৎ কোনটা সঠিক আচরণ কোনটা ভুল আচরণ, এই জিনিসগুলোকে ব্যাখ্যা করা মূলত নীতিবিদ্যার কাজ। তো এটা বলেছেন ব্রিটিশ দার্শনিক উইলিয়াম লিলি। তবে নীতিবিদ্যা এখন আর কেবল আদর্শনিষ্ঠ বিদ্যা অর্থাৎ কোনো আচরণের ভালো মন্দের মানদণ্ড নির্ধারণের বিদ্যাই নয়, শুধুমাত্র ওইটা আসলে বেসিক কনসেপ্ট, কিন্তু এর সাথে সাথে আর কি যুক্ত হয়েছে, ভালো মন্দ সম্পর্কিত শব্দের যৌক্তিক ব্যাখ্যা, যে আসলে ভালো মন্দটা কি। যেই জিনিসটা আমার কাছে ভালো মনে হচ্ছে সেটা তোমার কাছে খারাপ হতে পারে, আবার আমার কাছে যেটা খারাপ মনে হয় সেটা তোমার কাছে ভালো মনে হতে পারে। জিনিসগুলো আসলে ডিফার করে। তো ভালো মন্দের আসলে ব্যাখ্যাটা বেশি জরুরি। তো এই সংক্রান্ত শব্দের যৌক্তিক ব্যাখ্যা, যে কেন আমি কোনো কিছুকে ভালো বললে সেটাকে আমি কেন ভালো বলতেছি, এবং কোনো কিছুকে খারাপ বলে কেন আমি সেটাকে খারাপ বলতেছি। যেমন ধরো বড়দেরকে দেখে সালাম দেয়া, এটা কি ভালো নাকি খারাপ? এখন কেউ যদি ভালো বলে তাহলে এটাকে কেন ভালো বলবো, সেটা আমাকে আগে যুক্তি দিয়ে বোঝাতে হবে যে কেন একজনকে সালাম দেয়া, বড়দেরকে সালাম দেয়া কেন, বা বড়দেরকে সম্মান করাটা কেন যৌক্তিক বিষয় বা ভালো আচরণ, এটা আমার যৌক্তিকভাবে ব্যাখ্যা করতে হবে। তারপর কি বলা হয়েছে, যে বাস্তব জীবনে এর প্রয়োগ সহ অন্য কিছু বিষয়েও সমকালীন নীতিবিদ্যা আলোকপাত করে। তাই নীতিবিদ্যার সংজ্ঞা নির্ধারণে বলা যায়, নীতিবিদ্যা হচ্ছে সমাজে বসবাসকারী সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের ইচ্ছাকৃত আচরণের। নীতিবিদ্যার যে সংজ্ঞাটা রয়েছে এটা আমরা একটু খেয়াল করি। এটা বলা হয়েছে কি, সমাজে বসবাসকারী সুস্থ ও প্রাপ্তবয়স্ক মানুষের ইচ্ছাকৃত, শর্তগুলো দেখো, ইচ্ছাকৃত আচরণের ভালো মন্দ, উচিত অনুচিত, যথার্থতা অযথার্থতা ইত্যাদির মানদণ্ড নির্ধারণ করেন, এবং সেটা প্রয়োগ করা, মানুষের আচরণে সেটার প্রয়োগও হয়। মানে ধরো নীতিবিদ্যা একটা জিনিস বের করলো খুঁজে যে এই আচরণটা করা ভালো, তো এটা হচ্ছে মানুষের জীবনে এটা প্র্যাকটিস করানোর কাজও হচ্ছে নীতিবিদ্যার, এটাকে প্রয়োগ করা হয়। এবং এসব শব্দের অর্থ এবং তাৎপর্য পর্যালোচনা সম্পর্কিত বিদ্যা। যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার সাদৃশ্যগুলো এখন আমরা দেখি। প্রথমে হচ্ছে নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা উভয়ই তাদের বিষয়বস্তু আলোচনায় নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করে। এই মানদণ্ডটা হচ্ছে যুক্তিবিদ্যার ক্ষেত্রে সত্যকে মানদণ্ড হিসেবেই নিয়েই সে কাজ করে, এবং নীতিবিদ্যার ক্ষেত্রে ভালো মন্দ, উচিত অনুচিত, তো এই যে ঔচিত্যবোধ অনুচিত্যবোধ বা এর আরো আছে ভালো মন্দ, সত্য মিথ্যা, এই জিনিসগুলা, উচিত অনুচিত, যথার্থতা অযথার্থতা, এগুলো হচ্ছে তার প্রধান আদর্শ বা মানদণ্ড, যেটাকে সে সামনে রেখে মানুষের আচরণকে ব্যাখ্যা বিশ্লেষণ করার চেষ্টা করে। নীতিবিদ্যা যেমন উচিত অনুচিতের মানদণ্ডের আলোকে মানব আচরণের ভালো মন্দ নির্ধারণ করে, তেমনি যুক্তিবিদ্যাও কি করে, নির্দিষ্ট নিয়ম পদ্ধতি বা মানদণ্ডের আলোকে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করে। তো প্রধান সাদৃশ্যের জায়গাটা মূলত এইখানে। তারপরে যদি যাই, নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা উভয়ই আমাদের যথার্থ আচরণ করার নির্দেশ দিয়ে থাকে। তো দুইটাই আসলে কোনো না কোনো ভাবে আচরণ সংক্রান্ত বিষয়। যেমন যুক্তিবিদ্যা কি করে, যৌক্তিক এবং অযৌক্তিক যে স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের মধ্যে পার্থক্য খুঁজে বের করে আমাদের আচরণকে পরিশীলিত করে, যাতে আমরা আচরণটাকে ঠিক করতে পারি, এই সঠিক যুক্তি অনুযায়ী চলতে পারি। এবং নীতিবিদ্যা তো সরাসরি আচরণের সাথে কাজ করে, এবং সে বলেই দেয় যে কোন আচরণটা ঠিক নয় এবং কোনটা বর্জন করা উচিত, এবং সেটার প্রয়োগও নিশ্চিত করে। উভয়ের লক্ষ্য সত্যের আদর্শ প্রতিষ্ঠা করা। উভয়ের লক্ষ্য কি, সত্যের আদর্শ প্রতিষ্ঠা করা। নীতিবিদ্যা কল্যাণকে চূড়ান্ত লক্ষ্য হিসেবে বিবেচনা করে, কারণ কল্যাণ সর্বদাই যৌক্তিক। কল্যাণকে কেন্দ্র করে, অর্থাৎ যে আচরণটা করলে মানুষের কল্যাণ ঘটবে, সেই কল্যাণের কথা চিন্তা করেই আসলে নীতিবিদ্যা কাজ করে, এবং নীতিবিদ্যা সিদ্ধান্ত দেয় যে কোন জিনিসটা করলে তোমার কল্যাণ হবে, কোনটা করলে তোমার কল্যাণ হবে না, ক্ষতি হবে। তো কল্যাণ সর্বদা যৌক্তিক, এবং কল্যাণকে সর্বদা যুক্তিবিদ্যা বলবে যেটা আসলে যৌক্তিক। তুমি যদি নিজের কল্যাণ চাও সেটা অবশ্যই তোমার জন্য যৌক্তিক হবে।
যুক্তিবিদ্যা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়। যুক্তিবিদ্যা কি চায়? সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, আর সত্য হলো কল্যাণের বাহক। তো দুইটা আসলে কিভাবে কানেক্টেড আমরা এখানে বুঝতে পারতেছি। যেহেতু যুক্তিবিদ্যা সত্যকে প্রতিষ্ঠা করতে চায়, সত্য আবার কিসের বাহক? কল্যাণের বাহক। কারণ সত্য যদি কেউ কারো অকল্যাণ চায় বা অকল্যাণমূলক কোনো আচরণ করে, সেখানে অবশ্যই সত্য থাকবে না। তাই সত্য থাকতে হলে কল্যাণ থাকতে হবে, এবং দুইটা পরস্পরভাবে সম্পর্কযুক্ত দুইটা বিষয়। এই কারণে বলা হয় কি, নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যা উভয়ই আদর্শনিষ্ঠ বিদ্যা। এই যে কল্যাণ বা সত্যকে সামনে রেখে যে কাজ করা বিষয়টা, এটাই আসলে তাদের আদর্শ, এবং যার কারণে এই দুইটা বিদ্যাকেই বলা হয় আদর্শনিষ্ঠ বিদ্যা, যেটা তাদের একটা সাদৃশ্য। যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা উভয়ের উৎপত্তি দর্শন থেকে। দুইটাই কিন্তু মাদার সাবজেক্ট হচ্ছে দর্শন। আমরা যদি দেখি যে মূল্যবিদ্যা মানে দর্শনের একটা শাখা মূল্যবিদ্যা, তাকে 3 ভাগে ভাগ করা হয়, এবং ওই 3 ভাগের মধ্যে 2টা ভাগ হচ্ছে যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা। তো তারা হচ্ছে বলতে গেলে ব্রাদার সাবজেক্ট। এরা উভয় দর্শনের অন্তর্গত মূল্যবিদ্যার শাখা। এটা তাদের মধ্যে একটা মিল, যেহেতু দর্শন থেকে এসেছে, কিছু কিছু জিনিস অবশ্যই দুইটার মধ্যে সিমিলার হবে। এখন আমরা দেখব যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার অমিলের জায়গাগুলো কি। অমিলেরও জায়গা অনেক রয়েছে, যেমন যুক্তিবিদ্যা যুক্তির বৈধতা অবৈধতা নিয়ে আলোচনা করে। এটা সরাসরি আচরণ সংক্রান্ত না, যুক্তিবিদ্যা শুধুমাত্র যুক্তি সংক্রান্ত। পক্ষান্তরে মানবাচরণের নৈতিক মান নিয়ে নীতিবিদ্যা আলোচনা করে। মানবাচরণের নৈতিক মান, মানুষের আচরণ কতটুকু নৈতিক বা কতটুকু অনৈতিক, কতটুকু উচিত বা কতটুকু অনুচিত, এটা নিয়ে নীতিবিদ্যা কাজ করে। যুক্তিবিদ্যার প্রধানত আকারগত ও আদর্শনিষ্ঠ বিজ্ঞান। আমরা জানি এটা কোনো যুক্তির স্ট্রাকচার নিয়ে কথা বলে, আবার সেই যুক্তিটা কতটুকু সত্যকে মেনটেন করতেছে, সত্যকে খুঁজে আনতেছে, এই জিনিসটাও দেখে। সুতরাং সেটা আকারগত এবং আদর্শনিষ্ঠ। কিন্তু নীতিবিদ্যা প্রধানত একটা আদর্শনিষ্ঠ, এটার কোনো স্ট্রাকচার সেভাবে নাই, এবং এটা শুধুমাত্র ওই আদর্শকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। অর্থাৎ মানুষের কল্যাণকে সামনে রেখে কোনটা উচিত কোনটা অনুচিত, কোন কাজটা করা, কোন আচরণটা করা অনুচিত, উচিত এবং অনুচিত, সেটা নীতিবিদ্যা দেখে। যুক্তিবিদ্যা কেবল মানুষের প্রদত্ত যুক্তির বৈধতা এবং অবৈধতা নিয়ে আলোচনা করে। পক্ষান্তরে শুধুমাত্র কি করে? যুক্তির বৈধতা অবৈধতা নিয়েই আলোচনা করে। কিন্তু নীতিবিদ্যা মানুষের সব ধরনের কর্মকাণ্ডের নৈতিক মান আচরণ, নৈতিক মান বিচার করে। সব ধরনের কর্মকাণ্ডের নৈতিক মান, ওইটা আসলে 1 নাম্বারটাই এক ধরনের মানে ওইটাই আসলে ঘুরিয়ে ফিরে বলা হয়েছে। দুইটা জিনিস, একটা বিষয়কে ভেঙে দুইটা পয়েন্ট করা হয়েছে। আমার কাছে মনে হয় দুইটা একই কথা বলে। 4 নাম্বার কি? যুক্তিবিদ্যার নীতি আদর্শ বা মানদণ্ড প্রায় বিতর্ক ছাড়াই গ্রহণীয়। এটার কোনো বিতর্ক নাই, কারণ এটা সত্যের আদর্শকে সামনে রেখে যেই একটা সেট থাকে, যেটা নিয়ম, যেটা দিয়ে আসলে যেটার মানদণ্ডে বিচার করা হয় কোনো যুক্তি অযৌক্তিক নাকি অযৌক্তিক, সেই মানদণ্ডটা দর্শন দ্বারা স্বতঃসিদ্ধ বা দর্শন দ্বারা সেটা প্রমাণিত সত্য। তো সেই নিয়ম দ্বারা যখন কোনো যুক্তিকে বিচার করা হয়, তখন সেটা আসলে কোনো বিতর্ক ছাড়াই গ্রহণীয় হয়। কিন্তু নীতিবিদ্যার আদর্শ অনেক ক্ষেত্রেই বিতর্কিত হয়ে থাকে, কারণ ভালো মন্দ এবং উচিত অনুচিতের যে ধারণা, সেটা এক এক সমাজে এক এক রকম, এক এক মানুষের মধ্যে এক এক রকম। কারো কাছে যেই জিনিসটা, যেমন গরিব, যে মানুষটা গরিব বা বঞ্চিত, সে যদি একটা খাবার চুরি করে খায়, সেটা অনেকের কাছেই মনে হবে এটা অনৈতিক আচরণ। কিন্তু অনেকের কাছেই তার এটা অনৈতিক আচরণ মনে হবে না, কারণ সেই লোকটা ক্ষুধার তাড়নায় সেই চুরিটা করেছে, এবং এটা জাস্টিফাইড হবে অনেকের কাছেই। সুতরাং নৈতিক আচরণের বিষয়টা অনেক ক্ষেত্রেই বিতর্কিত। যেমন কৃপা হত্যা এর মতো নীতিবিদ্যক বিষয়টিও বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে আইনগত বৈধতা পেলেও বাংলাদেশ, স্পেন, নেপাল সহ অনেক দেশের আইনে এটা বৈধ নয়। তো কৃপা হত্যা বিষয়টা হচ্ছে যে কোনো কিছুর প্রতিশোধ নিতে হত্যা করা, এই জিনিসটা যেমন বেলজিয়াম, কানাডা, ডেনমার্ক সহ বিশ্বের বিভিন্ন দেশে এটার আইনগত একটা বৈধতা রয়েছে, কিন্তু বাংলাদেশ, স্পেন, নেপাল সহ অনেক দেশে এটা বৈধ নয়। তো এই জিনিসগুলাই আসলে বোঝায়। তারপরে লোকে নৈতিকতার নিয়ম না মানলে তাকে সমাজে খারাপ চোখে দেখা হয়, কিন্তু যৌক্তিক নীতি না মেনেও কথা বলা ও কাজ করাটা ততটা খারাপভাবে দেখা হয় না। বরং এই যে যুক্তিবিদ্যার জ্ঞান আসলে সবাই ব্যবহারও করতে জানে না, এটা শুধুমাত্র জ্ঞানী ব্যক্তিরাই ব্যবহার করতে জানে। এবং যুক্তিবিদ্যার তুমি একটা অযৌক্তিক কথা বলে কেউ তোমাকে দুটো থাপ্পড় মারবে না, কিন্তু তুমি যদি একটা অনৈতিক কাজ করে বসো, তাহলে কিন্তু সমাজ তোমার দিকে আঙুল তুলবে। সুতরাং নীতি নৈতিকতার বিষয়টা সবচেয়ে মানে বাহ্যিকভাবে চোখে পড়ে, কিন্তু যুক্তি অযুক্তির বিষয়টা এটা মানসিক বিষয়, এটা সহজে চোখে পড়ে না, এবং এটা আসলে অনেকটা মানে অন্তর্নিহিত একটা বিষয়, যেটা চোখে পড়ে না। তো এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বৈসাদৃশ্য বলা যেতে পারে। যুক্তিবিদ্যার সাথে নীতিবিদ্যার পারস্পরিক নির্ভরশীলতা
যুক্তি ও বিবেকের সুষ্ঠু সমন্বয় ঘটিয়ে মানুষ উন্নত জীবনের ধারক হতে পারে। যুক্তি এবং বিবেক অর্থাৎ তোমার ভেতরের যে সত্তাটা সেটার যে বিকাশ সেটা ঘটে যুক্তির মাধ্যমে, এবং তোমার বাইরের যে আচরণটা সেই যুক্তি কেন্দ্রিক হয়, সেই আচরণটা মূলত পরিচালিত হয় এই বিবেকের দ্বারা বা তোমার নীতির দ্বারা, তো যেটা নৈতিকতার বিষয়। তো এই দুইটা বিষয় একসাথে হয়ে মূলত তোমাকে একটা উন্নত জীবন দান করে, যেটা তোমাকে ভালো মানুষ হতে সাহায্য করে। তাই যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যা বিষয় দুটি পরস্পরের উপর নির্ভরশীল, চর্চার ক্ষেত্রেও একটি বিষয় অন্যটির সহায়ক। কারণ কি? কারণ হচ্ছে নৈতিক আচরণ কোনটা নৈতিক কোনটা অনৈতিক এটা আমরা বুঝি মূলত যুক্তির ব্যবহার দ্বারা, যে কোনটা আমার জন্য কল্যাণকর কোনটা অকল্যাণকর, যেটা কল্যাণকর সেটাই নৈতিক এবং যেটা অকল্যাণকর সেটা অনৈতিক, এবং এটা চিন্তা করেই মূলত তো এই নীতি নৈতিকতার বিষয়টা যুক্তি থেকেই আসে, এবং দুইটা এই জন্যই পরস্পর নির্ভরশীল। তো নৈতিক আচরণের যৌক্তিকতা বা যে কোনো নৈতিক মানদণ্ডের মূল্যায়ন করতে হলে তাকে অবশ্যই যৌক্তিকভাবে বিচার করা হয়ে থাকে। অন্যদিকে যুক্তিবিদ্যার গঠনমূলক আশ্রয় বাক্য নৈতিক নীতির ভিত্তিতে গড়ে ওঠে। যুক্তিবিদ্যা যে সকল আশ্রয় বাক্য নিয়ে কাজ করে সেটাও এই নৈতিকতার নীতির ভিত্তিতে গড়ে ওঠে। যে নৈতিকতার যে নীতিটা দেয় যে কোনটা নৈতিক কোনটা অনৈতিক সেটাকে ব্যবহার করে আবার যুক্তিবিদ্যা নিজের আশ্রয় বাক্যগুলোকে গঠন করে। তো এভাবেই মূলত জিনিসগুলো চলে আসে। এখন আমরা দেখব ব্যবসায় দিক থেকে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার সম্পর্ক কিরকম। সমকালীন নীতিবিদ্যায় ব্যবসায় নীতিবিদ্যা বিজনেস এথিক্স এটা অনেক গুরুত্বপূর্ণ, মানে প্রায়োগিক নীতিবিদ্যা বলা যেতে পারে অর্থাৎ নীতিবিদ্যার যে অংশটুকু প্রয়োগ করা হয় বা কাজে প্রয়োগের মাধ্যমে এটার গুণগত মান যাচাই করা হয়। তো ব্যবসায় নীতিবিদ্যা সংক্রান্ত আলোচনা একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, কারণ ব্যবসায় নীতিবিদ্যা হলো এক ধরনের প্রায়োগিক নীতিবিদ্যা অ্যাপ্লাইড এথিক্স, অথবা পেশাগত নীতিবিদ্যা প্রফেশনাল এথিক্স। কারণ নীতিবিদ্যা বিষয়টা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ব্যবসায়ের ক্ষেত্রে এবং পেশাগত ক্ষেত্রে। এই দুইটা বিষয়ে এই দুইটা জায়গায় মূলত নীতি নৈতিকতার যে দ্বন্দ্ব এটা বেশি প্রস্ফুটিত হয়। যে ব্যবসায়িক বাণিজ্যের ক্ষেত্রে উদ্ভূত নৈতিক নীতিমালা ও নৈতিক সমস্যাবলী পর্যালোচনা করে। এর কাজ কি? নৈতিক নীতিমালা এবং নৈতিক সমস্যাবলী পর্যালোচনা করা। প্রাতিষ্ঠানিকভাবে 1970-এর প্রথম দিকে ব্যবসায় নীতিবিদ্যার চর্চা শুরু হয়। তখন থেকেই নীতিবিদ্যা ব্যবসায়ের ক্ষেত্রে নৈতিক নিয়মাবলী প্রদান করার পাশাপাশি ব্যবসায়ের গৃহীত নীতি ও উদ্যোগসমূহের নৈতিক মান যাচাই করে। কারণ বিভিন্ন সময় ব্যবসায়ের যে নীতিগুলো গ্রহণ করা হয় সেগুলো আসলে কতটুকু নৈতিক এবং কতটুকু যৌক্তিক এই জিনিসগুলো বিচার করার কাজটা করে নীতিবিদ্যা। এক্ষেত্রে যুক্তিবিদ্যার জ্ঞান বিশেষভাবে সহায়ক ভূমিকা পালন করছে। সুতরাং যৌক্তিক উপায়ে ব্যবসায় নৈতিকতা বজায় রাখতে ব্যক্তিকে সবসময় বৈধ জিনিসের এবং অবৈধ উপায়ে ব্যবসা পরিচালনা করতে হবে। সেক্ষেত্রে সব ক্ষেত্রে সততা বজায়, কারণ যুক্তি এবং নীতি এবং দুইটা একসাথে মেনে না চলতে পারলে ব্যবসায় আসলে টিকে থাকাটা খুব কষ্টকর। কারণ কেউ যদি অযৌক্তিক একটা সিদ্ধান্ত নেয় এবং যেটা একইভাবে অনৈতিক তখন কিন্তু সে ব্যবসায়িকভাবে টিকে থাকতে পারবে না। সুতরাং যৌক্তিক উপায়ে ব্যবসায় নৈতিকতা বজায় রাখতে ব্যক্তিকে কি করতে হবে? সবসময় বৈধ জিনিসের এবং বৈধ উপায় ব্যবসায় পরিচালনা করতে হবে, যেটা যুক্তিবিদ্যার যুক্তি দ্বারা আসলে যুক্তিবিদ্যার নীতিমালা দ্বারা প্রমাণিত। সব ক্ষেত্রে সততা বজায় রাখতে হবে। শ্রমিককে সঠিক মজুরি দিতে হবে। মাপে কম দেওয়া কিংবা খাদ্যে ভেজাল মেশানোর মতো দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না। তো এই সকল বিষয়গুলো মূলত নীতিবিদ্যার বিষয় এবং নীতিবিদ্যা এই আচরণগুলোকে ঠিক করে দেয় এবং সরকারি নীতিমালা অনুসরণ করতে হবে। যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আমাদের দেশে অনেক মাংস ব্যবসায়ী কি করে? মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করে, যা নৈতিকতার পরিপন্থী। কারণ পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভোক্তাকে অবশ্যই পণ্য সম্পর্কে সঠিক তথ্য দেয়া এটা কিন্তু এক ধরনের নৈতিক নীতিমালা। এই লক্ষ্যে ব্যবসায়িক কিছু কাজ বর্জন করতে হবে, যেমন ক্ষতিকর বা বেআইনি পণ্যের ব্যবসা না করা, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করা, কর ফাঁকি না দেওয়া, সমাজ ও রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ এমন লেনদেন না করা। এই জিনিসগুলো মূলত এই নৈতিক বিষয়গুলোকে ব্যবসায়িক নৈতিকতার যে জায়গাটা সেটাকে আরো বেশি সমুন্নত করতে সাহায্য করে এবং ব্যবসায়কে আরো বেশি আদর্শনিষ্ঠ করে তোলে, আরো বেশি সত্যের ভিত্তিতে গড়ে ওঠা একটা প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তোলে। নিচে ব্যবসায়িক দিক থেকে নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার পারস্পরিক সম্পর্কের কয়েকটি দিক উল্লেখ করা হলো। আচ্ছা, প্রথমত মূলত নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার মূল জায়গাটাই হচ্ছে এই ব্যবসায়িক দিকেই, ব্যবসায়িক ক্ষেত্রেই এই দুইটা একসাথে ব্যবহার করা হয়। ব্যবসার ক্ষেত্রে যখন কোনো নৈতিক নিয়ম প্রয়োগ করার উদ্যোগ নেওয়া হয় তখন কি করে? তখন তার সার্বজনীনতা যাচাই করা হয়, অর্থাৎ এই নৈতিক নীতিটা কি সব
ধরনের ব্যবসায়ের ক্ষেত্রে বা ওই একই ব্যবসায়ের বিভিন্ন এলাকার ক্ষেত্রে কি সমানভাবে প্রযোজ্য কিনা। ওই নৈতিক নিয়ম সংশ্লিষ্ট ব্যবসার ক্ষেত্রে সার্বিকভাবে প্রয়োগযোগ্য কিনা তা বিবেচনা করা হয়। যেমন আমি যদি এখন একটা নিয়ম তৈরি করি যে একজন একজন আলুর ব্যবসায়ী তিনি অনেক সময় কি করে যে গ্রামে গিয়ে অনেক কম টাকায় আলু কিনে নিয়ে এসে ঢাকায় এসে বা শহরে এসে তার 10 গুণ 15 গুণ বেশি দামে বিক্রি করছে। তো আমি যদি এখন নিয়ম করি যে না এটা করা যাবে না, তুমি যে যারা হচ্ছে আলুর ব্যবসায়ী রয়েছে তারা গ্রামে গিয়ে যেই দামে কিনবে সেই দামের চেয়ে কয়েক গুণ সেই দামের চেয়ে সামান্য বেশি দামে বিক্রি করতে হবে। এবং এইটা আমার যাচাই করতে হবে যে এটা কি শুধুমাত্র আমি যেই জায়গার জন্য অ্যাপ্লাই করতেছি সেই জায়গায় প্রযোজ্য, নাকি বাংলাদেশের যত আলু ব্যবসায়ী রয়েছে সবার জন্য সমানভাবে প্রযোজ্য কিনা, এটা খেয়াল করতে হবে। এই ক্ষেত্রে যুক্তির ভূমিকা রয়েছে, অর্থাৎ সার্বজনীন প্রয়োগের বিষয়টি যুক্তি দিয়েই বিবেচনা করতে হয়। তাই ব্যবসায় নৈতিক নিয়ম গঠন ও তার প্রয়োগের ক্ষেত্রে যুক্তিবিদ্যার জ্ঞান বিশেষভাবে দরকারি। তো যুক্তিবিদ্যাই আমাকে আসলে যুক্তি দিয়ে বুঝিয়ে দিবে যে আমার এটা করা উচিত কিনা, এই নিয়মটা প্রণয়ন করা উচিত কিনা ব্যবসায়ীদের জন্য। তাহলে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত, সকল ধরনের ব্যবসায়ীরা কি ক্ষতিগ্রস্ত হবে কিনা, কারণ আমি এক ধরনের ব্যবসায়ীদের রোধ করার জন্য আমি সবাইকে তো বিপদে ফেলতে পারি না, কারণ অনেকেই হয়তো এরকম করে না, তখন কিন্তু তাদের লস হয়ে যাবে। 2, আমরা জানি নৈতিক বিষয় নিয়মসমূহ বিভিন্ন নৈতিক মানদণ্ড যেমন উপযোগবাদ, বিচারবাদ ইত্যাদি অনুসারে প্রণয়ন করা হয়। উপযোগবাদ কি বলা হয়? উপযোগ এবং বিচারবাদ এগুলো আসলে কি? এগুলো এক ধরনের নীতি, যে নীতিগুলো এই যে নৈতিক মানদণ্ডগুলো তৈরি করে, নৈতিক মানদণ্ডের ভেতরকার নীতি, যে নীতিগুলো কোনো নীতি তৈরি করতে, কোনো ব্যবসায়িক নীতি তৈরি করতে এক ধরনের উপাদান হিসেবে কাজ করে। উপযোগবাদ অনুযায়ী যেই নীতি সর্বাধিক সংখ্যক লোকের জন্য সুখদায়ক হবে তা গ্রহণযোগ্য, অর্থাৎ যেই নীতিটা গ্রহণ করলে বেশিরভাগ মানুষই লাভবান হবে। এখন আমি যদি এই নিয়মটা গ্রহণ করি যে আলুর ব্যবসায়ীরা গ্রামে গিয়ে যেই টাকা দিয়ে আলু কিনবে তারা শহরে এসে তার চেয়ে সামান্য কিছু টাকায় শুধু বিক্রি করবে, অনেক বেশি টাকায় বিক্রি করতে পারবে না, এবং সেটা একটা আমি সেট করে দিব বার যে এইটার বাইরে যাওয়া যাবে না। তো এইটা করতে গিয়ে আমার খেয়াল করতে হবে যে এটাতে সর্বাধিক সংখ্যক মানুষ কি লাভবান হচ্ছে কিনা, গ্রামের চাষিরা লাভবান হচ্ছে কিনা, আবার ব্যবসায়ীরাও খুব বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, এই জিনিসটা খেয়াল করে তখন নীতি প্রয়োগ করা। এটাকে বলা হয় উপযোগবাদ, অর্থাৎ দুই পাশে উপযোগ ভোগ করা সমান বা এক ধরনের ভারসাম্য রয়েছে। অন্যদিকে বিচারবাদ অনুযায়ী যা বিচার বুদ্ধির সাথে বা কর্তব্য বোধের সাথে সঙ্গতিপূর্ণ তাই করতে হবে, যেটা আমার বিচার বুদ্ধির সাথে যায়। যে আমি যদি চিন্তা করি যে আমি যদি এই নিয়মটা প্রণয়ন করি তাহলে হয়তো গ্রামের যারা আলু চাষি রয়েছে তারা কিন্তু অত বেশি ক্ষতিগ্রস্ত হবে না এখন, বরং আগের চেয়ে কম ক্ষতিগ্রস্ত হবে। এটা আমি বিচার বুদ্ধি ব্যবহার করে বা আমার ওই যৌক্তিক চিন্তাটা ব্যবহার করে এটা আমি বুঝতে পারি, তখন আমি এই নীতিটা প্রণয়ন করতে যাই। তো এটাই হচ্ছে বিচারবাদ। তার ফল ভালো হোক আর না হোক, অর্থাৎ আমি যদি এটা করতে যাই এমন দেখি যে একটা শ্রেণীর ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেটা আমার দেখার বিষয় না, আমি এটা চিন্তা করব না। আমি শুধু যুক্তি দিয়ে এটা চিন্তা করব, এটা যেহেতু ওই গ্রামের চাষিদের জন্য খারাপ হচ্ছে, সুতরাং এটা করা, এই নিয়মটা করলে তারা লাভবান হবে, ব্যবসায়ীদের দিকে আমি চিন্তা করলাম না। এটাই হচ্ছে বিচারবাদ। এখন কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো নৈতিক মানদণ্ড গ্রহণ করা যৌক্তিক হবে, এই বিষয়টি যুক্তি দিয়ে বিবেচনা করতে হবে যে আসলে কোন সিচুয়েশনে কোন ব্যবসার ক্ষেত্রে কি ধরনের নীতি নিলে সেক্ষেত্রে সেটা তার জন্য জাস্টিফাইড হবে বা তার জন্য সেটা সঠিক হবে, সেটা এই যুক্তি দিয়ে আসলে বিচার করতে হয়। যুক্তিবিদ্যা যেহেতু যুক্তির বৈধতা সম্পর্কে জ্ঞান দেয়, তাই এই ক্ষেত্রে যুক্তিবিদ্যার জ্ঞান বিশেষ সহায়ক হতে পারে। যুক্তিবিদ্যার জ্ঞানটা আমার এই জায়গাতেই মূলত কাজে লাগে। 3 কি বলছে, কোন ব্যবসায় প্রতিষ্ঠান যেমন কেবল নৈতিক নিয়ম নিয়ে চলতে পারে না, তেমনি নৈতিক নিয়ম ছাড়াও ব্যবসা কাম্য নয়। নৈতিক নিয়ম ছাড়া আসলে ব্যবসা কাম্য নয়। আবার শুধু নৈতিক নিয়ম দিয়ে চলবে না, ব্যবসার অনেক কিছু রয়েছে বা অনেক ক্ষেত্রে এটা সম্ভব নয়। তবে ব্যবসায়ের ক্ষেত্রে নানা রকম পন্থা পদ্ধতি কৌশল ব্যবহার করতে হয়। প্রত্যেকটি কর্মকৌশল বা পদ্ধতির ক্ষেত্রে যুক্তির ভূমিকা অগ্রগণ্য। এই পন্থা পদ্ধতি কৌশল অর্থাৎ কার সাথে চুক্তিতে গেলে বেশি লাভ করা যাবে বা কোথায় কোন পদ্ধতিটা গ্রহণ করলে বেশি লাভ করা যাবে, এই জিনিসগুলো যুক্তি দিয়ে চিন্তা করলে এই পদ্ধতিগুলো বেশি ফ্রুটফুল হয়, বেশি এগুলো মানে সফল হওয়ার যে হার সেটা বেড়ে যায়। ব্যবসার ক্ষেত্রে তাই যৌক্তিক আদর্শ বা যৌক্তিক ছাঁচ, যেই ছাঁচের মধ্যে ফেলে আমি নির্ণয় করব যে আমার যে ডিসিশনটা এটা ঠিক আছে কিনা, আমার ব্যবসায়িক যে ডিসিশন এটা ঠিক আছে কিনা, এটা গঠন করা উত্তম বলে বিবেচিত হয়। একটি ব্যবসায়িক কর্মকাণ্ডের মূলধন বা সম্পদ
মূলধন বা সম্পদ, কর্মোদ্যোগ, উৎপাদন ও ফলাফলের মধ্যে যে যৌক্তিক সম্পর্ক তার চিত্র তুলে ধরাই হলো যৌক্তিক আদর্শ বা যৌক্তিক ছাঁচ। যে আমি কতটুকু মূলধন ব্যবহার করছি, কতটুকু এখানে কর্মোদ্যোগ রয়েছে, কতটুকু উৎপাদন হচ্ছে এবং এটার ওভারঅল ফলাফল কি, আমার কি লাভ হচ্ছে নাকি আমার ক্ষতি হচ্ছে, এই পুরা বিষয়টাকে যখন আমি একটা ছকের মাধ্যমে তুলে ধরবো, যৌক্তিকভাবে চিন্তা করব, তখন এটাকে আমি বলবো এক ধরনের আদর্শ বা যৌক্তিক আদর্শ বা যৌক্তিক ছাঁচ। আচ্ছা, তো নৈতিক নিয়ম সহ ব্যবসায়ের অন্যান্য নীতি উদ্যোগের সাথে এই যৌক্তিক আদর্শ সমন্বিত হলে তা ব্যবসার ক্ষেত্রে ভালো ফল আনতে পারে। অর্থাৎ আমার এই যে কোন জায়গায় কোন পদ্ধতিটা ব্যবহার করলে আমার জন্য ভালো হবে, এটা আমার যুক্তিবিদ্যা আমাকে বলে দিচ্ছে, শিখাই দিচ্ছে। মানে এই যুক্তি দিয়ে এটা বিচার করা শিখাই দিচ্ছে। এবং তার পাশাপাশি যদি আমি নৈতিক মানদণ্ড মেনে চলতে পারি, সেক্ষেত্রে ব্যবসায়ের ক্ষেত্রে একটা ভালো ফল নিয়ে আসতে পারে। 4 কি 1986 সালের দিকে সি.কে. প্রহ্লাদ নামের একজন ভারতীয় অধ্যাপক, যুক্তরাষ্ট্রের মিশিগান বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন তিনি কি করেছেন, এবং রিচার্ড এ বেটিস নামের পাশ্চাত্যের একজন যৌথ কর্পোরেট ব্যবসায় বিশেষজ্ঞ একত্রে কর্তৃত্বকারী যৌক্তিক নীতি বা ডমিনেন্ট লজিক, কর্তৃত্বকারী যৌক্তিক নীতি নামে এক ধরনের যৌক্তিক নীতি ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন। কর্পোরেট ব্যবসার ক্ষেত্রে নীতি বর্তমানে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করছে। একটি ব্যবসার মালিকানা যদি বহু সংখ্যক ব্যক্তি বা প্রতিষ্ঠানের হয়, তখন তাদের দায়িত্ব, কর্তব্য এবং মুনাফার অংশীদারিত্বের নীতি নির্ধারণে এই কর্তৃত্বকারী যৌক্তিক নীতি সাহায্য করতে পারে। মানে এই নীতিটা মূলত বোঝায় যে একটা ব্যবসায় তো অনেক ধরনের অংশ শেয়ার থাকে, অনেক রকমের অংশ থাকে, এক একজনের হাতে এক একটা অংশ থাকে, সবাই একত্রে মিলে ওই ব্যবসাটা পরিচালনা করে। তো এই ক্ষেত্রে আসলে রিস্ক যেটা গ্রহণ করা হয়, সেই মানে ব্যবসার ক্ষেত্রে কোনো ঝুঁকি থাকলে সেই ঝুঁকিটা কিভাবে সবাই মিলে এটা সবার মধ্যে এটা বন্টন হয়ে যাবে, বা কে কতটুকু এই রিস্কের অংশ নেবে এবং কে কতটুকু নৈতিকভাবে এখানে তাদের অবদানটা রাখবে, এই পুরা জিনিসটাকে এই থিওরি দিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। কর্তৃত্ববাদী যৌক্তিক নীতি এটা সাহায্য করে এবং নৈতিক নিয়মের সাথে একে সমন্বিত করলে ভালো ফল পাওয়া যায়। অর্থাৎ এটা এক ধরনের যৌক্তিক নীতি, যেটা যদি আমি এই যে নীতিবিদ্যার সাথে মিলিয়ে এক ধরনের নৈতিকভাবে এক ধরনের যৌক্তিক একটা কর্মপন্থা রেডি করতে পারি, সেটা আমার কাজের জন্য অনেক বেশি ফ্রুটফুল হবে। এখন দেখব পেশাগত দিক থেকে যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার সম্পর্ক। জীবিকা অর্জনের উদ্দেশ্যে সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত অপেক্ষাকৃত স্থায়ীভাবে কোনো কাজকেই পেশা বলা যায়। আচ্ছা, পেশা কাকে বলে? পেশা হচ্ছে জীবিকা অর্জনের জন্য উদ্দেশ্যে সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, অর্থাৎ রাষ্ট্র কর্তৃক স্বীকৃত না। যেমন তুমি স্মাগলিং যদি বলো, স্মাগলিং করে মানুষ কোটিপতি হয়ে যায়, কিন্তু এটা কি সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত না, সুতরাং এটা আমি এক ধরনের পেশা বলতে পারি না। সেটাকে অপেক্ষাকৃত স্থায়ীভাবে কোনো কাজকেই পেশা বলা যায়। এখন আমি একজন স্টুডেন্ট, আমি হয়তো পড়াশোনার পাশাপাশি আমি টিউটরিং করি। এখন টিউটরিংটা আমি স্থায়ীভাবে করতেছি না, আমি মাঝে মধ্যে করি, মানে পার্ট টাইম জব আর কি। সো ওইটা তো আমার পেশা হিসেবে আসলে বলা যায় না, ওটা তো আমি সব সময়ের জন্য করছি না। তো স্থায়ীভাবে কোনো কাজ যেটা করা হয় এবং যেটা রাষ্ট্র এবং সমাজ কর্তৃক স্বীকৃত, সেটাকে আমরা বলতে পারি পেশা। অর্থাৎ পেশা বলে বিবেচিত হতে হলে কোনো কাজকে সমাজ এবং রাষ্ট্র কর্তৃক স্বীকৃত হতে হয়। এই স্বীকৃতি যেসব নিয়মের উপর নির্ভর করে তার একটি হলো কি নৈতিকতা। নৈতিকতার বোধের মাধ্যমে আমরা বুঝি কোন কাজকে ভালো বলা যায় আর কোন কাজকে অন্যায় বলা যায়। তো এটার মাধ্যমে আমরা বুঝতে পারি কোনটা আমার বৈধ পেশা এবং কোনটা অবৈধ পেশা। এই জিনিসটা আমার নৈতিকতা বা নীতির যে শিক্ষা বা নীতিবিদ্যা, সেটা আমাকে বলে দেয়। পেশাগত দিক থেকে নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা যেসব সম্পর্ক থাকতে পারে। আচ্ছা, পেশাগত আমরা এতক্ষণ দেখলাম ব্যবসায়িক ক্ষেত্রে, তো ব্যবসায়ের ক্ষেত্রে আলাদা, এবং পেশাগত বলতে ব্যবসা ছাড়া বা ব্যবসা সহ যে অন্যান্য পেশাগুলো রয়েছে, এইসব ক্ষেত্রে নীতিবিদ্যা যুক্তিবিদ্যা একত্রে কিভাবে কাজ করে এবং এই দুটোর সম্পর্ক কি, এখন আমরা এটা দেখব। যে কোনো পেশার কার্যক্রম পরিচালনার জন্য নানাবিধ ধারণা ও বিষয়ের সঠিক সংজ্ঞা নির্ণয় করতে হয়। যেমন তুমি এক একটা পেশার এক এক রকমের ধরন ধারণ রয়েছে এবং এক একটা পেশার কাজ এক এক রকম। তো ওই কাজগুলোর আসলে ব্যাখ্যা বা ওই কাজগুলো কিভাবে করতে হয়, এক এক ধরনের জায়গায় এক এক ধরনের পেশায় এক এক রকম কাজ করতে হয়। তো সবগুলো তো এক রকম হয় না, তো আলাদা আলাদাভাবে সেটার যে ধরনটা এটা নির্ণয় করতে হয়। যেমন শিক্ষকতা পেশার ক্ষেত্রে যদি বলি শিক্ষা বা শিক্ষণ, ব্যবসায়ের ক্ষেত্রে মজুতদারি বা মুনাফা, ব্যবসায়ের ক্ষেত্রে মজুতদারি বা মুনাফা, আইন পেশার ক্ষেত্রে আইন ন্যায় বিচার, লোক প্রশাসন পেশার ক্ষেত্রে প্রশাসনিক নিয়ম উন্নয়ন, শ্রমজীবী পেশার ক্ষেত্রে শ্রম মজুরি ইত্যাদি ধারণার সংজ্ঞা নির্ধারণ জরুরি। যে এই জিনিসগুলো আসলে কাকে বলে,
এগুলো বোঝা জরুরি, কেননা এসব প্রত্যয় বা ধারণা সুস্পষ্ট না হলে এদের নৈতিকতা কি হবে তা নির্ধারণ করা যায় না। এখন যদি আমি না জানি যে শিক্ষা প্রদান কার্যক্রমটা কিভাবে ঘটে বা এটার আসলে সংজ্ঞা কি, আমরা কোনটাকে বলতে পারি যে আসলে সে শিক্ষক এবং কাকে বলতে পারি না যে শিক্ষক না। এখন আমার একজন ইউনিভার্সিটির বড় ভাই আছে, বড় আপু আছে, যে আমাকে অনেক কিছু মাঝে মাঝে শিখায়। তো তাকে আমি শ্রদ্ধা করে সম্মান করে বড় আপু বলতেই পারি, বড় মানে শিক্ষক বলতেই পারি, কিন্তু সে কি আমার প্রফেশনাল টিচার? না। আমার প্রফেশনাল টিচার কে? মানে সংজ্ঞা মতে, শিক্ষকতার যে সংজ্ঞা, সেই সংজ্ঞা মতে আমার ইউনিভার্সিটির যে টিচার রয়েছেন তিনিই হচ্ছে একজন শিক্ষক, পেশাগত দিক দিয়ে চিন্তা করলে। তো এইসব প্রত্যয় এবং ধারণা সুস্পষ্ট করতে হয় নৈতিকতাকে নির্ণয় করতে গেলে। তো আমি নৈতিকতা কার জন্য করব? আমি যদি না জানি যে শিক্ষকের কাজটা কিভাবে ঘটে, ব্যবসায়িক কাজগুলো কিভাবে ঘটে এবং ব্যবসায়িক কাজ কি কি নিয়ে গঠিত, একজন শ্রমজীবীর কাজগুলো কি কি এবং শ্রমজীবীর কাজের মূল বিষয়গুলো কি, তার মূল বিষয় হচ্ছে শ্রম এবং মজুরি, সে শ্রম দেয়, মজুরি নেয়। এই জিনিসটা যদি প্রপারলি একটা সংজ্ঞার মধ্যে না আনা যায়, তাহলে তো আমি নৈতিকতা হিসেবে নৈতিকতার কোনো জ্ঞান এখানে প্রণয়ন করতে পারি না। নৈতিকতা, আচ্ছা, এসব প্রত্যয় বা ধারণা সুস্পষ্ট না হলে তার নৈতিকতা কি হবে তা নির্ধারণ করা যায় না। সংজ্ঞার মাধ্যমে এই সকল ধারণা বা প্রত্যয় সুস্পষ্ট ও সুনির্দিষ্ট হয়। আগে সংজ্ঞার মাধ্যমে এগুলো সংজ্ঞায়িত করে নিতে হয়, তারপর এখানে নৈতিকতার নীতিকে বাস্তবায়ন করতে হয়। যুক্তিবিদ্যা সংজ্ঞার প্রকৃতি পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করে এবং সংজ্ঞা প্রদানের দক্ষতা বৃদ্ধি করে। এখন আমি কোন কাজটাকে মজুরি বলবো, শ্রম বলবো, কোন শ্রমিক বলবো কাকে এবং শিক্ষক বলবো কাকে, এই জিনিসগুলো যদি আমি সংজ্ঞা দিতে যাই, এই সংজ্ঞাটা আমাকে দিতে সাহায্য করবে যুক্তিবিদ্যা। এবং তারপর আমি সংজ্ঞা দেওয়ার পরে আমি এই সংজ্ঞা অনুযায়ী যারা শিক্ষক তাদের কাজের জন্য কি কি নৈতিকতা থাকা উচিত সেটা আমি নিব নীতিবিদ্যার থেকে। এভাবে আর কি পেশাগত দিক দিয়ে আমি বলতে পারি যুক্তিবিদ্যা এবং নীতিবিদ্যা পরস্পর ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এখন আমি তোমাদেরকে শিক্ষা দিচ্ছি, এখন যুক্তিবিদ্যার নীতি অনুযায়ী শিক্ষক কাকে বলে, সেই অনুযায়ী যদি আমি তোমাদের শিক্ষক হয়ে থাকি, সেক্ষেত্রে আমার তোমাকে শিক্ষা দেওয়ার ক্ষেত্রে কি কি নৈতিকতা মেনটেন করা উচিত, সেই নৈতিকতাগুলো আসবে হচ্ছে নীতিবিদ্যা থেকে। নীতিবিদ্যা বলে দিবে একজন শিক্ষকের কি কি, বা একজন শিক্ষক এবং ছাত্রদের মধ্যে কি ধরনের নৈতিক সম্পর্ক থাকা উচিত বা কি ধরনের নৈতিকতা মেনটেন করা উচিত। এই জিনিসগুলো নিয়ে আসলে এই দুইটা জিনিস একসাথে করে পেশাগত ক্ষেত্রে যৌক্তিক পেশাগত ক্ষেত্রে যে নীতির ব্যবহার এটাকে বিশ্লেষণ করে। এখন দুই কি, কিছু কিছু পেশা আছে যেখানে যুক্তি প্রদানই মুখ্য কাজ, যেমন আইন পেশা, কূটনীতি, যেগুলোর কাজই হচ্ছে যুক্তির ব্যবহার। এসব ক্ষেত্রে কি করে, আইনজীবী তাদের মক্কেলের পক্ষে যুক্তি প্রদান করে বিচারের রায় নিজেদের পক্ষে নিতে চেষ্টা করে। তোমরা যদি আদালতের কোনো সেশন দেখে থাকো টিভিতে বা কোথাও, বা সংসদের যে অধিবেশন সেটা দেখে থাকো, ওখানে কি করা হয় যে যুক্তির মাধ্যমে নিজের যে সেটা, নিজে যেটা বলতে চাচ্ছে সেটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয় এবং নিজের মক্কেলকে যুক্তি দ্বারা বাঁচানোর চেষ্টা করা হয়, বিচারের রায় আর কি নিজেদের পক্ষে নেওয়ার চেষ্টা করা হয়। কূটনীতিবিদরা কি করে, কোনো রাষ্ট্রীয় বিষয়ে অন্য রাষ্ট্রের কূটনীতিকদের সাথে এক ধরনের দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক বৈঠকে নিজ নিজ দেশের স্বার্থ আদায়ের লক্ষ্যে যুক্তি উপস্থাপন করেন। যখন আমাদের দেশের কূটনীতিবিদরা অন্যান্য দেশের সাথে বসেন, তখন যে রাজনৈতিক ইস্যুগুলো রয়েছে বা রাষ্ট্রীয় ইস্যুগুলো রয়েছে, সেগুলো দ্বারা তারা যখন কোনো বাণিজ্যিক চুক্তি করে বা কোনো রকম কূটনৈতিক চুক্তি করে, তখন দেশের স্বার্থটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে যুক্তি প্রদান করে থাকে। যুক্তিবিদ্যার কাজই যেহেতু যুক্তি নিয়ে, তাই এসব ক্ষেত্রে যুক্তিবিদ্যার জ্ঞান তাদের দক্ষতার সঙ্গে কাজ করতে সমর্থ করে তোলে। অর্থাৎ এই ধরনের পেশার ক্ষেত্রে যুক্তিবিদ্যার আলাদা একটা গুরুত্ব রয়েছে, যেহেতু এসব কাজ যুক্তি নিয়েই, সুতরাং তাদের কাজের ক্ষেত্রে এই যুক্তির ব্যবহার বা যুক্তিবিদ্যার নিয়মাবলী মানে আলাদাভাবে এক ধরনের ইম্প্যাক্ট রয়েছে। তাছাড়া এসব পেশার নৈতিকতার সাথেও নির্ভুল বা বৈধ যুক্তির বিষয়টি যুক্ত। এটা ছাড়াও যদি মানে নৈতিকতার কথা চিন্তা করি, সেই নৈতিকতার ক্ষেত্রে তো অবশ্যই যুক্তির বিষয়টা যুক্ত, যেটা আগেই বললাম যে সংজ্ঞা নির্ধারণের জন্য আগে যুক্তি প্রয়োজন, তারপর সংজ্ঞা নির্ধারণ হয়ে গেলে ওই পেশাতে আসলে কি ধরনের নৈতিক মানদণ্ড মেনে চলা উচিত সেটার জন্য নীতিবিদ্যারকে প্রয়োজন। তিন কি, যারা গোয়েন্দা বিভাগে কাজ করেন অথবা অপরাধ নিয়ন্ত্রণ সংক্রান্ত দায়িত্ব পালন করেন, তাদের অবরোহ যুক্তি পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়। অবরোহ যুক্তি পদ্ধতিটা কি তোমাদের কি মনে হয়? এর আগে আমরা পড়েছি, অবরোহ হচ্ছে যে এক ধরনের বড় থেকে ছোটতে আসা, মানে অনেক বড় একটা তথ্য থেকে আমার হচ্ছে ছোট একটা তথ্যে আসা। অর্থাৎ যেমন সকল মানুষ হয় মরণশীল, আমি একজন মানুষ সুতরাং আমি হই মরণশীল, এটা হচ্ছে অবরোহ পদ্ধতি। যুক্তিবিদ্যা অবরোহ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জ্ঞান দেয়, অন্যদিকে তাদের আবার প্রকল্প প্রণয়ন করে আরোহ পদ্ধতিতে বিভিন্ন দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে নিতে হয়। সুতরাং এই যে গোয়েন্দা এবং পুলিশ, এনাদের কিন্তু যুক্তি নিয়ে অনেক বেশি কাজ করা হয়, গোয়েন্দা বিভাগে যারা কাজ করেন।
তাদের কি করা হয়, তারা এই যে অবরোহ যুক্তি নিয়ে যেমন কাজ করে ঠিক তেমনি আবার আরোহ যুক্তি নিয়েও তেমনই কাজ করে। এই অবরোহ এবং আরোহ প্রক্রিয়া যথাযথভাবে প্রয়োগ করার উপর তাদের কাজের দক্ষতা এবং নৈতিক মানও নির্ভর করে, যে তাদের কাজটা নৈতিকভাবে কতটুকু সঠিক। যুক্তিবিদ্যার জ্ঞান তাদের পেশাগত দক্ষতা ও পেশাগত নৈতিকতা অর্জনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কার্যকরী ভূমিকা পালন করতে পারে, যে তাদের পেশাগতভাবে তারা কতটুকু নৈতিক। 4 কি, পেশাগত জীবনে যুক্তিবিদ্যার আদর্শ ও নৈতিকতা অনুসরণ করলে মানুষ খুব সহজে সফলতা লাভ করতে পারে। যুক্তিবিদ্যার আদর্শ, যুক্তি পদ্ধতি, বিশুদ্ধ চিন্তা, সঠিক অনুশাসন, বৈধ নিয়ম এবং নীতির প্রয়োগ, এই জিনিসগুলো কি করে, মানুষকে একাধারে যৌক্তিক ও নৈতিক করে তোলে। একই সাথে মানুষকে যুক্তি নিয়ে চিন্তা করতে সাহায্য করে, একই সাথে আবার নৈতিকও করে তোলে। তাই বিশেষ করে শিক্ষাক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে নিয়োজিত ব্যক্তিদের, যেমন ডাক্তার, নার্স, হাসপাতালে কর্মরত ব্যক্তি, শিক্ষক, শিক্ষা কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্য পেশায় যুক্তিবিদ্যা ও নীতিবিদ্যার প্রভাব লক্ষ্য করা যায়। তো যুক্তিবিদ্যার আদর্শ এবং নৈতিকতা দুইটা একসাথে মিলিয়ে পেশাগত জীবনে মানুষ একটা নির্দিষ্ট বৈশিষ্ট্যকে ধারণ করে এবং সেটা সেই অনুযায়ী কাজ করে, এবং এটা যদি বিঘ্নিত হয় তাহলে কিন্তু মানুষ, মানে তাদের থেকে যারা সেবা নিচ্ছে পেশাগত দিকে, তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বাস্তব জীবনে পেশাগত জীবনের নৈতিকতা এবং যুক্তির চর্চা একান্তভাবে জরুরি। এই দুইটি বিষয়কে আলাদাভাবে চর্চা করলে অনেক ক্ষেত্রে পর্যাপ্ত কল্যাণ অর্জন করা যায় না। তাই এই দুইটাকে একসাথে চর্চা করা উচিত। শুধু যুক্তির চিন্তা করলে যেমন হবে না, নৈতিকতা না থাকলে হবে না, আবার শুধু নৈতিকতা আছে কিন্তু যুক্তির ব্যবহার নাই, তাহলে কিন্তু সেই পেশাটার কাজ ফলপ্রসূ হয় না। সুতরাং সেখানে যুক্তিরও থাকতে হয় এবং নৈতিকতাও থাকতে হয়। তবে এর সমন্বয়ে মানব জীবনকে কল্যাণকর করে তোলে। তাই নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যা উভয়ের সমন্বয়মূলক শিক্ষা মানুষের পেশাগত জীবনের জন্য খুবই দরকারি। এখন আমরা আসব যুক্তিবিদ্যা এবং নন্দন তত্ত্বের মধ্যে কি কি পার্থক্য রয়েছে, মিল রয়েছে, সেটা দেখব। আচ্ছা, তো মূল্যবিদ্যা, যেটার ইংরেজি হচ্ছে অ্যাক্সিওলজি, এটার ইংরেজি কি, অ্যাক্সিওলজি, এটা হচ্ছে দর্শনের একটা গুরুত্বপূর্ণ শাখা। এই শাখার 3টা আলোচ্য বিষয়, একটা হচ্ছে কি নীতিবিদ্যা, একটা যুক্তিবিদ্যা এবং একটা নন্দন তত্ত্ব। অর্থাৎ যুক্তিবিদ্যা নন্দন তত্ত্ব উভয় একই উৎস থেকে এসেছে, তাই না? এবং এই দুইটা বিষয়ের মধ্যে বিভিন্ন দিক থেকে সম্পর্ক রয়েছে এবং গভীরভাবে বিশ্লেষণ করলে এদের মধ্যে আরো অনেক পার্থক্য লক্ষ্য করা যায়। আমরা যুক্তিবিদ্যার স্বরূপ আলোচনা করেছি। আচ্ছা, এখন আমরা দেখব নন্দন তত্ত্ব আসলে কাকে বলে। নন্দন তত্ত্বের ইংরেজি হচ্ছে কি অ্যাস্থেটিক্স। আচ্ছা, এখানে আমরা কিন্তু মূল্যবিদ্যার ইংরেজিটা জেনেছি, তাই না? আচ্ছা, তো অ্যাস্থেটিক্স এই শব্দটি গ্রিক অ্যাস্থেটিকোস শব্দ থেকে এসেছে। এই শব্দ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সেন্সিটিভ, যেটার মানে অনুভূতি প্রবণ বা সংবেদনশীল। এই শব্দ থেকে এসেছে অ্যাস্থেটিকোস, সেখান থেকে এসেছে অ্যাস্থেটিক্স, যেটা মানে হচ্ছে নন্দন তত্ত্ব বা সেন্টিমেন্ট। অ্যাস্থেটিকোস শব্দটি আবার অ্যাস্থেনোমাই, এগুলো একটু গুরুত্বপূর্ণ, এগুলো মনে রাখতে হবে। অ্যাস্থেনোমাই শব্দের সাথে সম্পর্কিত, এই শব্দটা এটার সাথে সম্পর্কিত, যেটার অর্থ হচ্ছে আমি প্রত্যক্ষণ করি, অনুভব করি বা অভিজ্ঞতা লাভ করি। মানে আমি কোনো কিছু অনুভব করা, অভিজ্ঞতা করা বা কোনো কিছু প্রত্যক্ষণ করা, অর্থাৎ দেখা, পারসিভ, ফিল অ্যান্ড সেন্স। তাই শাব্দিক অর্থে অ্যাস্থেটিক্স বা নন্দন তত্ত্ব বলতে আমরা কি বুঝবো, যে কোনো কিছুকে প্রত্যক্ষণ বা অনুভব করে সেই অভিজ্ঞতা বলে ওই বিষয়কে নিয়ে কোনো অনুভূতি ব্যক্ত করা বা মনোভাব প্রকাশ করার বিদ্যা। অর্থাৎ কোনো কিছু দেখার মাধ্যমে, বোঝার মাধ্যমে সেটাকে নিয়ে অনুভূতি ব্যক্ত করা, সেটার প্রতি অনুভূতি ব্যক্ত করা বা সেটার মনোভাব প্রকাশ করা। কোনো কিছু দেখার পরে তোমার সেটাকে নিয়ে মনোভাব প্রকাশ করার বিদ্যা, সেটাই হচ্ছে নন্দন তত্ত্ব। অনুভূতি ব্যক্ত করা বা মনোভাব প্রকাশ করা এক ধরনের মূল্যায়ন। এটাও এক ধরনের আর্ট বা এটাও এক ধরনের স্টাডির বিষয়, যে কিভাবে আমি কোনো কিছু দেখার মাধ্যমে, অবজার্ভ করার পরে আমি সেটাকে মূল্যায়ন করব, যে সেটা আসলে কিরকম। কোনো কিছুকে প্রশংসা করা বা কোনো কিছুর তিরস্কার করা বা কোনো জিনিস আসলে কিরকম সেটাকে ব্যাখ্যা করা, বর্ণনা করাও কিন্তু এক ধরনের স্টাডির মধ্যে পড়ে, যেটা নন্দন তত্ত্বের বিষয়। এই মূল্যায়ন মূলত কি করে, সৌন্দর্য উপভোগ, রস আস্বাদন এবং রুচিবোধের বিষয়। অর্থাৎ তোমার রুচিবোধ কতটা উন্নত বা এই যে রস আস্বাদনের ক্ষমতা, বোঝার চেষ্টা করা যে এটা আসলে কতটুকু
উম, সৌন্দর্য প্রদান করছে বা কতটুকু আনন্দ আমি লাভ করছি এটা দেখে সেটার মূল্যায়ন করা, সেটার মনোভাব ব্যক্ত করা, প্রকাশ করা, এটাই হচ্ছে নন্দন তত্ত্বের অন্যতম মৌলিক বিষয়। যেমন উদাহরণ হিসেবে বলা যায় আমরা কোনো দৃশ্য দেখে বলি সুন্দর, তাই না? সরি, সুন্দর বলি। আচ্ছা, তো এই সুন্দরের অনুভূতি এবং তাকে প্রকাশ করার বিষয়টি ওই দৃশ্যটিকে এক ধরনের মূল্যায়ন করে যে ওই দৃশ্যটি কেমন। আমি যে সুন্দর কথা বললাম এটা দিয়ে বোঝা যায় জিনিসটা আসলে দেখতে কিরকম। আচ্ছা, এই মূল্য হলো নান্দনিক মূল্য। এটাকে আমরা বলবো কি? নান্দনিক মূল্য। এই মূল্য যেই সেই মূল্য না, যেটা আমি বললাম দৃশ্যটা দেখে সুন্দর বললাম, এটা আসলে এক ধরনের নান্দনিক বিষয়, অর্থাৎ এটা আমাকে আনন্দ দিচ্ছে, যার কারণে আমি এটা দেখে এক ধরনের মূল্যায়ন এটাকে আমি করলাম। কোনো কবিতা, গান বা কোনো শিল্পকর্মের রস আস্বাদন তথা ভালো লাগার অনুভূতি ধারণ করে আমরা আনন্দিত হই, এটাই হচ্ছে নান্দনিক অনুভূতি। এটাকে কি বলে? নান্দনিক অনুভূতি বলে। এই অনুভূতি নান্দনিক মূল্য সৃষ্টি করে। এই আনন্দ লাভ করে আমি যখন মনোভাব প্রকাশ করি তখন সেটাকে আমি বলি নান্দনিক মূল্য দেওয়া বা নান্দনিক মূল্যায়ন করা। নন্দন তত্ত্বের দিকপাল হিসেবে পরিচিত ব্রিটিশ কবি জন কিটস, ব্রিটিশ কবি জন কিটস মূলত একজন বিখ্যাত কবি। তিনি কি ক্ষণজন্ম ও কবির কাছে এই কবির কাছে সুন্দরী সত্য, তার কাছে মনে হয়েছে সুন্দরী সত্য, সত্যই সুন্দর, অর্থাৎ যা কিছু সত্য তাই আসলে সুন্দর। এবং এই যে সুন্দর, সেই সুন্দরটার প্রশংসা করা বা সেটাকে মূল্যায়ন করা, এটাই হচ্ছে নন্দন তত্ত্বের বিষয়বস্তু। নন্দন তত্ত্ব মূলত মূল্য বিষয়ক বিদ্যা, অর্থাৎ মূল্যায়ন করা। মূল্য বিষয়ক বিদ্যা অর্থাৎ কোনো কিছুকে মূল্যায়ন করা বা মূল্য দেয়া, কোনো কিছু সম্পর্কে মতামত প্রকাশ করা, মনোভাব প্রকাশ করা। আর এই মূল্যে প্রধানত সৌন্দর্য, শিল্প, রুচিবোধ ও রসবোধের সাথে সম্পর্কিত। এগুলো সবই আমাদের আনন্দের খোরাক যোগায়। তাই অ্যাস্থেটিক্স বলে পরিচিত এই মূল্য বিষয়ক বিদ্যার বাংলা নাম দেওয়া হয়েছে কি? নন্দন তত্ত্ব। আমরা জানি নন্দন শব্দের একটি অর্থ হচ্ছে কি? আনন্দ। সুতরাং এটা মনে রাখতে হবে, নন্দন তত্ত্বের অপর নাম কি? আনন্দ। তো সুতরাং নন্দন তত্ত্বকে এই দিক থেকে আনন্দ বিষয়ক বিদ্যা বলা হয়ে থাকে। কি বলা হয়? আনন্দ বিষয়ক বিদ্যা। কারণ এটা আমাদেরকে আনন্দ, যে যা কিছু আমাদেরকে আনন্দ দেয়, সেই আনন্দ দেওয়ার বিষয়বস্তুটাকে আমি কিভাবে মূল্যায়ন করছি বা কিভাবে মূল্য দিচ্ছি, সেটাই হচ্ছে নন্দন তত্ত্বের বিষয়বস্তু। সুতরাং এটাকে আমি আনন্দ বিষয়ক বিদ্যাও বলতে পারি। তবে বৈষয়িক বা নিত্যদিনের গতানুগতিক আনন্দের সঙ্গে আনন্দের পার্থক্য রয়েছে। এটা সব ধরনের আনন্দকে আসলে বোঝায় না। কোন ধরনের আনন্দকে বোঝায়? আমরা আহার করে, পান করে, অর্থ উপার্জন করেও আনন্দ পেতে পারি, কিন্তু এই আনন্দ লাভ নন্দন তত্ত্বের বিষয়বস্তু বা লক্ষ্য নয়। অর্থাৎ সাধারণ নিছক আনন্দ লাভ আসলে নন্দন তত্ত্বের মূল বিষয় না। নন্দন তত্ত্বের আনন্দ যেটাকে বোঝায় সেটা মূলত শৈল্পিক আনন্দ, অর্থাৎ কোনো শিল্প তোমাকে যে আনন্দটা দেয়, শিল্পকে দেখে যে আনন্দটা তুমি লাভ করো, সেটাই হচ্ছে নন্দন তত্ত্বের আনন্দ। সৌন্দর্যের নির্মল অনুভূতি, শিল্পের সাবলীল রস আস্বাদনই হলো এই বিদ্যার আলোচ্য ক্ষেত্র বা বিষয়। গ্রিক দার্শনিক অ্যারিস্টটল তার পোয়েটিক্স গ্রন্থে, এটা মূলত পোয়েটিক্স গ্রন্থটা নন্দন তত্ত্বের একটা অন্যতম বেসিক একটা মৌলিক গ্রন্থ, যেখান থেকে নন্দন তত্ত্বটা সৃষ্টি হয়েছে, নন্দন তত্ত্বের যে বিষয় হিসেবে আর কি এটা তৈরি হয়েছে। তো অ্যারিস্টটল তার সেই পোয়েটিক্স গ্রন্থে কি করেছে? কলা বা নন্দন তত্ত্বের বিষয় নিয়ে আলোচনা করেছেন। তিনি কি করেছেন? তিনি কলা বা নন্দন তত্ত্বের বিষয় নিয়ে এই বই আলোচনা করেছেন। এটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে। তিনি মনে করতেন নন্দন তত্ত্বের চর্চার মাধ্যমে শুধু সাধারণ ইন্দ্রিয় সুখ নয়, বৌদ্ধিক আনন্দও পাওয়া যায়। শুধুমাত্র সাধারণ ইন্দ্রিয় সুখ নয়, বরং বৌদ্ধিক আনন্দও পাওয়া যায়। এই বৌদ্ধিক আনন্দটাই হচ্ছে নন্দন তত্ত্বের মূল বিষয়। সমকালীন সময় অ্যাস্থেটিক্স বা নন্দন তত্ত্ব বলতে বোঝায় তার আলোকের সংজ্ঞা দিতে গিয়ে বলা হয় কি? নন্দন তত্ত্ব হচ্ছে দর্শনের এমন একটি শাখা যা সৌন্দর্য, শিল্প এবং রসবোধ এবং রুচিবোধ নিয়ে আলোচনা করে। সৌন্দর্য, শিল্প, রসবোধ, রুচিবোধ নিয়ে আলোচনা করে এমন একটি শাখা, এবং সুন্দরের প্রশংসা করে। এটা মূলত কি করে? সুন্দরের প্রশংসা করে। অর্থাৎ তুমি একটা গান শুনে তোমার মন ভরে গেল, এটাই হচ্ছে এক ধরনের নন্দন তত্ত্বের একটা বিষয়। বা একটা ছবি দেখে, তুমি একটা আর্ট গ্যালারিতে গিয়ে তোমার একটা ছবি দেখে তোমার চোখ আটকে গেল, তোমার ওখানে দেখে অনেক ভালো লাগা শুরু হলো, অনেক আনন্দ লাভ করবে তুমি, এই জিনিসটা হচ্ছে নন্দন তত্ত্বের বিষয়বস্তু। বা একটা গল্প পড়ে, উপন্যাস পড়ে, একটা বই শেষ করে তোমার যে ভালো লাগা কাজ করে, এটা হচ্ছে নন্দন তত্ত্বের বিষয়। অথবা আমি একটা বার্গার খাইতে পারলেও তো আমার আনন্দ লাগে, তাই না? সেই আনন্দকে আমি নন্দন তত্ত্বের মধ্যে ফেলতে পারি না। যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্বের সাদৃশ্য কি? এখন দেখবো আসলে দুইটা বিষয়ে তো প্রিটি সিমিলার না, কিন্তু তারপরেও কিভাবে যুক্তিবিদ্যার সাথে নন্দন তত্ত্বের মিলগুলো রয়েছে
স্বাভাবিকভাবে মনে হয় যুক্তিবিদ্যা ও নন্দনতত্ত্ব দুটি ভিন্ন বিষয়, তাই না? আমার তো তাই মনে হয় শুরুতে। কিন্তু গভীরভাবে বিবেচনা করলে কি দেখা যায় যে দুইটি বিষয়ের যৌক্তিক ও নান্দনিক দিকের মধ্যে সম্পর্ক রয়েছে। অর্থাৎ এই যে নান্দনিক বিষয়গুলো, এগুলো কোনো না কোনোভাবে যুক্তি দ্বারা প্রভাবিত। তাছাড়া উভয়ের উৎপত্তিস্থলও একই, ওই যে মূল্যবিদ্যা, উৎপত্তিস্থল এক, এটা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাই যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্বের বিভিন্ন দিক থেকে সম্পর্কিত। যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্বের মধ্যে যে সাদৃশ্য বা মিল লক্ষ্য করা যায় তার কিছু দিক আমরা এখন দেখব। প্রথমত কি, যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্ব উভয়ই দর্শনের অন্তর্ভুক্ত বিষয়। প্রথম মিল এটাই যে দর্শনের অন্তর্ভুক্ত বিষয়। দর্শনের মূল্যবিদ্যা নামক শাখার তিনটি উপশাখা হলো যুক্তিবিদ্যা, নন্দন তত্ত্ব ও নীতিবিদ্যা। তাই যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্ব একই উৎস থেকে আগত। যেহেতু একই উৎস থেকে আগত, দুইটাই মূল্য নিয়ে কাজ করে, সুতরাং এই দুইটাই হচ্ছে এই ক্ষেত্রে আসলে দুইটার মধ্যে মিল পাওয়া যায়। মূল্যবিদ্যার উপশাখা হিসেবে যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্ব উভয়ই তার বিষয়বস্তু মূল্যবিদ্যার উপশাখা হিসেবে, আচ্ছা, মূল্যবিদ্যার উপশাখা হিসেবে যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্ব উভয় তার বিষয়বস্তুকে মূল্যায়নধর্মী পদ্ধতিতে আলোচনা করে। অর্থাৎ যুক্তিবিদ্যা যেমন যুক্তিকে নিয়ে মূল্যায়ন করে সত্যের আলোকে, ঠিক তেমনি নন্দন তত্ত্বও কিন্তু মূল্যায়নধর্মী এক ধরনের বিজ্ঞান। যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান হিসেবে মানদণ্ডের ভিত্তিতে বিষয়বস্তুর মূল্যায়ন করে। আবার নন্দন তত্ত্ব কি করে? আদর্শনিষ্ঠ বিজ্ঞান কিভাবে? তাই প্রকৃতিগতভাবে দিক থেকে উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান। ওই যে তোমার সৌন্দর্যের যে বোধ বা রুচি, বা তোমার রুচিবোধ, সৌন্দর্যবোধ, যেই সৌন্দর্য সংক্রান্ত যে জ্ঞান, এটা মূলত নন্দন তত্ত্বের এক ধরনের আদর্শ থেকে আসে। সুতরাং এটা এক ধরনের আদর্শনিষ্ঠ বিজ্ঞান। 3 নম্বর কি, যুক্তিবিদ্যা ও নন্দন তত্ত্ব উভয়ই মানুষের বৈষয়িক প্রয়োজনের ঊর্ধ্বে উচ্চতর মূল্য খুঁজে পাওয়ার প্রত্যাশী। এটা কিন্তু আমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির মতো কোনো বিজ্ঞান না, যুক্তিবিদ্যাও না, নন্দন তত্ত্বও না। এই দুইটাই কিন্তু মানুষের বৈষয়িক, অর্থাৎ যেটা প্রয়োজনের বাইরে, বা বাহ্যিকভাবে যেটা দরকার মনে হয় সেটার বাইরে, এটা মানুষের আত্মা বা মানুষের মনের সাথে সংযোগ ঘটায় এমন এক ধরনের বিদ্যা। এই দুইটাই, এই মূল্য অর্থনৈতিক মূল্য থেকে আলাদা প্রকৃতির। এই দুইটার কোনো অর্থনৈতিক মূল্য নাই। তুমি যুক্তিবিদ হয়ে আসলে অনেক টাকা কামাই ফেলতে পারবা না, তুমি নন্দনতাত্ত্বিক হয়েও খুব ভালোবেসি, খুব একদম কোটিপতি হয়ে যেতে পারবা না। সো দুইটা অর্থনৈতিক মূল্য থেকে আলাদা প্রকৃতির, কারণ এই মূল্যকে সাধারণ অর্থমূল্য দ্বারা বিচার করা যায় না, এগুলোর এক ধরনের সৌন্দর্যের মূল্য রয়েছে। 4 কি, যুক্তিবিদ্যা, নন্দন তত্ত্ব উভয় বিদ্যার সাথে মানব প্রকৃতির অপরিহার্য সম্পর্ক বিদ্যমান। দুইটাই মানব প্রকৃতি নিয়ে কাজ করে, মানব প্রকৃতির অপরিহার্য সম্পর্ক। বুদ্ধিবৃত্তিক জীব হওয়ার কারণ মানুষ অপরিহার্য যুক্তিপ্রবণ। মানুষ যুক্তিপ্রবণ জন্যই মানুষ বুদ্ধিবৃত্তিক জীব। অন্যদিকে আবেগ অনুভূতি সম্পন্ন জীব হিসেবে মানুষ নান্দনিক দৃষ্টিভঙ্গিরও ধারক। যেহেতু মানুষ একটা বুদ্ধিভিত্তিক জীব, মানুষ বুদ্ধির দ্বারা চলে, সুতরাং তার সেদিক দিয়ে চিন্তা করতে গেলে মানুষ এক ধরনের যৌক্তিক প্রাণী। আবার যেহেতু মানুষের আবেগ অনুভূতি রয়েছে, যেটা যুক্তিবিদ্যা যেটা নিয়ে কাজ করে না, যে আবেগ অনুভূতি, সেই বিষয়টা আবার দেখা যায় যে সেটা মানুষকে নান্দনিক করে তোলে, মানুষকে সৌন্দর্যের পূজারি করে তোলে, বা সৌন্দর্য চর্চার প্রতি আগ্রহী করে তোলে। দৃষ্টিভঙ্গি ধারক, অর্থাৎ মানুষের মধ্যে যুক্তির প্রবণতা ও সৌন্দর্যবোধ উভয়ই বিদ্যমান রয়েছে। এটা মানবিকতা বা মানুষের গুণাবলীর দিক দিয়ে আসলে দুইটাই যায়, কারণ দুইটারই যে মূল বিষয়বস্তু, যুক্তিবিদ্যার মূল বিষয়বস্তু হচ্ছে যৌক্তিকতা, এবং নন্দন তত্ত্বের মূল বিষয়বস্তু হচ্ছে নান্দনিকতা বা সৌন্দর্যের প্রতি ভালোবাসা বা সৌন্দর্য জ্ঞান। এই দুইটা বিষয় মানুষের মধ্যে থাকে, অর্থাৎ এটা একটা মানব কেন্দ্রিক বা মানুষের ওই মানবিক গুণাবলী কেন্দ্রিক একটা বিজ্ঞান, এই দুইটাই। তারপর যুক্তিবিদ্যা, নন্দন তত্ত্ব উভয়ের সাথে ভাষার বিশ্লেষণ বা ভাষার মূল্যায়নের একটা সম্পর্ক রয়েছে। ওই যে যুক্তিবিদ্যা ভাষা নিয়ে কাজ করে, আবার ভাষার মাধ্যমে যুক্তিকে প্রকাশ করে, আবার নন্দন তত্ত্বের যে মূল্যটা মূল্যায়ন করা হয় সৌন্দর্যের, সেই মূল্যায়ন, শিল্পের মূল্যায়ন, সেই মূল্যায়নটা কিন্তু ভাষার মাধ্যমে হয়। সুতরাং এই দুইটাই হচ্ছে ভাষার বিশ্লেষণ বা ভাষা মূল্যায়নের সাথে একটা সম্পর্ক রয়েছে। যুক্তিবিদ্যা ভাষায় প্রকাশিত যুক্তির বৈধতা বিচার করে, ভাষায় প্রকাশিত যুক্তির বৈধতাকে বিচার করে। এক্ষেত্রে ভাষার অন্তর্গত বাক্য, যেমন যুক্তি বাক্য, বাক্যের অন্তর্গত পদ নিয়ে আলোচনা করতে হয়। অন্যদিকে নন্দন তত্ত্ব যখন কথা সাহিত্য বিষয়ক শিল্পের মূল্যায়ন করে, তখন এই বিদ্যা ভাষার শৈল্পিক মান যাচাইয়ের জন্য ভাষার বিশ্লেষণ করে থাকে।
যখন একটা উপন্যাস বা নাটক পড়ি তখন হচ্ছে সেটার যে ভাষাশৈলী, সেটার ভাষাশৈলীর মূল্যটা, সেটার আমরা সমালোচনা করি, অনেক সময় প্রশংসা করি, সেটা আমরা ভাষার মাধ্যমে প্রকাশ করি। সুতরাং এটা যেমন ভাষা নিয়ে কাজ করে, ঠিক তেমনি যুক্তিবিদ্যাও কিন্তু ভাষা একটা অন্যতম মাধ্যম যুক্তিকে প্রকাশ করার ক্ষেত্রে। দুইটাই আসলে ভাষার গঠন প্রণালী নিয়ে অনেক বেশি পড়াশোনা করে। এখন যুক্তিবিদ্যা আর নন্দনতত্ত্বের মধ্যে অমিলগুলো কি কি সেটা দেখব। অমিলগুলো প্রথমে হচ্ছে যুক্তিবিদ্যা আর নন্দনতত্ত্বের মধ্যে বিষয়বস্তুর দিক থেকে পার্থক্য বা বৈসাদৃশ্য রয়েছে। দুই মাথার জিনিস, একটা যুক্তি নিয়ে কাজ করে, একটা সৌন্দর্য নিয়ে কাজ করে, তাই না? যুক্তিবিদ্যা হচ্ছে চিন্তা বা অনুমান সম্পর্কিত বিজ্ঞান, অন্যদিকে তাই যুক্তিবিদ্যা বচনের সত্যতা ও যুক্তির বৈধতা নিয়ে আলোচনা করে। পক্ষান্তরে নন্দনতত্ত্ব কি করে? নন্দনতত্ত্ব সৌন্দর্য, শিল্প, রুচিবোধ, রসবোধ নিয়ে আলোচনা করে, অর্থাৎ নন্দনতত্ত্বকে বলা যায় সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান, যেটা হচ্ছে অন্যতম আমাদের এখানে অমিলের জায়গা। যুক্তিবিদ্যায় আবেগ অনুভূতির স্থান নেই, এটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এখানে আবেগ অনুভূতির কোনো স্থান নেই, বরং আবেগ অনুভূতির যে চিন্তাগুলো, সেগুলো হচ্ছে আমরা সাইডে রেখে শুধু যৌক্তিক চিন্তা, সেটাকে নিয়েই যুক্তিবিদ্যা কাজ করে। কিন্তু নন্দনতত্ত্বে আবেগ অনুভূতি হচ্ছে আসল, এখানে আবেগ অনুভূতি নিয়েই এটা বিশেষ ভূমিকা পালন করে। এজন্য নন্দনতত্ত্বকে ইন্দ্রিয় আবেগীয় মূল্য বিচারের বিদ্যা, দ্য স্টাডি অফ সেন্সরি অর সেন্সরি ইমোশনাল ভ্যালুস বলা হয়। ইন্দ্রিয়া বেগীয়, অর্থাৎ ইন্দ্রিয় এবং আবেগ দুইটাকে একত্র করে এক ধরনের মূল্য বিচারের বিদ্যা বলা হয়। কি বলা হয়েছে যুক্তিবিদ্যাকে? তার মানে একটা ইন্দ্রিয় এবং আবেগ নিয়ে কাজ করে, এবং আরেকটার শুধুমাত্র যুক্তির সত্যতা এবং যুক্তির বৈধতা নিয়ে কাজ করে। তো এই ক্ষেত্রে দুইটার বিষয়বস্তুর মধ্যে অমিল রয়েছে। মানে আবেগ অনুভূতির জায়গা থেকে চিন্তা করলে দুই মাত্রার জিনিস। যুক্তিবিদ্যাকে আকারগত বিজ্ঞানের মর্যাদা দেওয়া হয়, এটাকে আকারগত বলা হয় কারণ এটা স্ট্রাকচার নিয়ে কাজ করে। কিন্তু নন্দনতত্ত্বকে পুরোপুরি বিজ্ঞান বলা যায় না, এটা একটা কলারও অংশ বলা, যেটা পুরোপুরি বিজ্ঞান বলে বিবেচিত নয়, কিন্তু এটাকে এক ধরনের আকারগত বিজ্ঞান বলা হয়। কোনো আবেগ অনুভূতি দিয়ে পরিচালিত কোনো বিষয় বিজ্ঞান হতে পারে না। তাছাড়া মানুষের আবেগতাড়িত কাজ অনেক ক্ষেত্রেই যৌক্তিক হয় না, অর্থাৎ যেই জিনিসটা আবেগ দিয়ে পরিচালিত হয় সেটা অনেক ক্ষেত্রে অযৌক্তিক হয়ে যেতে পারে, সুতরাং সেটাকে আমরা যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে পারি না। সুতরাং এই ক্ষেত্রে এখানে অমিল রয়েছে। যুক্তিবিদ্যার সুনির্দিষ্ট পদ্ধতি বা নিয়ম রয়েছে, তাই না? যুক্তিবিদ্যা কিছু নিয়ম মেনটেন করে চলে, কিন্তু এই পদ্ধতি বা নিয়ম অনুসরণ করে বচনের সত্যতা এবং যুক্তির বৈধতা যাচাই করা হয়। কিন্তু নন্দনতত্ত্বের ক্ষেত্রে এরকম কোনো সুনির্দিষ্ট পদ্ধতি বা নিয়ম নেই, এটা এক ধরনের অমিলের জায়গা। যুক্তি প্রক্রিয়া এক ধরনের বৌদ্ধিক প্রক্রিয়া, এই কারণে এটা বৌদ্ধিক প্রক্রিয়া, মানে বুদ্ধিকেন্দ্রিক প্রক্রিয়া, যেটাকে বুদ্ধি ব্যবহার করা হয়। এ কারণে যুক্তিবিদ্যা মূলত বুদ্ধি নির্ভর। পক্ষান্তরে নন্দনতত্ত্ব কি অভিজ্ঞতামূলক অনুসন্ধান ও ইন্দ্রিয়াবেগীয়, এবার সঠিক বলেছি, ইন্দ্রিয়াবেগীয় বিদ্যা। মানে এটা আসলে ইন্দ্রিয় আবেগ অনুভূতিমূলক বিদ্যা, এবং ওইটা হচ্ছে বুদ্ধিকেন্দ্রিক বিদ্যা। অর্থাৎ একই জিনিস তুমি কয়েকটা ভাবে কিন্তু কয়েকটা ধাপে ধাপে একই জিনিসই পাচ্ছ, ওইটাই আর কি ঘুরে ফিরে বলা হচ্ছে। 6 কি বলা হচ্ছে? যুক্তিবিদ্যায় কোনো বিষয়ের প্রশংসা করা হয় না, এখানে প্রশংসার কোনো জায়গা নাই, কোনো বিষয়ের প্রশংসা করা হয় না, কেবল যুক্তি, এটা জাস্ট কোনটা ঠিক কোনটা ভুল এটা বলে, একদম রসকসহীন বিদ্যা আর কি, এটা যাচাই করা হয়। অন্যদিকে নন্দনতত্ত্ব কি করে? কোনো বস্তু, ব্যক্তি বা বিষয়ের প্রশংসা করে থাকে, তাই একে প্রশংসামূলক বিদ্যা বলা হয়। কি বলা হয়? প্রশংসামূলক বিদ্যা, যেহেতু মূল্যায়ন করতে গিয়ে প্রশংসা করা হয়, সুতরাং এখানে এক ধরনের মূল্যায়নের একটা অন্যতম ধাপই হচ্ছে প্রশংসা করা। সুতরাং দুইটা বিষয় আসলে এই জায়গায় প্রশংসার দিক দিয়ে, এখানে কোনো যুক্তিবিদ্যায় কোনো প্রশংসা করা হয় না, কিন্তু নন্দনতত্ত্বে প্রশংসা করা হয়। প্রশংসার দিক দিয়ে দুইটা আলাদা বিষয়। এখন আসি, যুক্তিবিদ্যার গবেষণা সুশৃঙ্খলভাবে বিভিন্ন নিয়মের মাধ্যমে পরিচালিত হয়, এই কারণে যুক্তিবিদ্যার পদ্ধতি বা দৃষ্টিভঙ্গি আত্মগত নয়, এটা কোনো আত্মগত বিজ্ঞান নয়, বরং বস্তুগত বা মান নিরপেক্ষ, অর্থাৎ এটা একটা নিয়মের মধ্যে পড়ে, নিয়মের বাইরে যায় না। কোনো পার্সোনাল কোনো বিষয়, মানে ইন্ডিভিজুয়াল বা একজনের মতামত, একজনের যুক্তি এখানে আসলে কাজ করে না, বরং এটা সার্বিকভাবে একটা সার্বজনীন পদ্ধতি মেইনটেইন করে যুক্তিবিদ্যা কাজ করে। অন্যদিকে নন্দনতত্ত্বের পদ্ধতি কি? আত্মগত,
কারণ সৌন্দর্য শিল্প ইত্যাদি মূলত ব্যক্তির মন নির্ভর। একটা জিনিস, একটা ছবি দেখে আমার অনেক ভালো লাগতে পারে, কিন্তু তোমার দেখে ওটা খুবই বাজে লাগতে পারে। সো দুইটা মানুষের আসলে যেই অনুভূতি সেটা কিন্তু মিলবে না। সুতরাং এটা আত্মগত এক ধরনের বিজ্ঞান নন্দন তত্ত্বটা, কিন্তু যুক্তিবিদ্যা আত্মগত না, বরং এটা এক ধরনের বস্তুগত বা মন নিরপেক্ষ, এখানে মনের কোনো গুরুত্ব নাই। এখন আমরা দেখবো এই দুইটা আসলে পারস্পরিকভাবে নির্ভরশীল কিভাবে। মানব প্রকৃতির মধ্যে বুদ্ধিবৃত্তি নামক গুণের সাথে জীববৃত্তিও রয়েছে। এটা আমরা প্রমোদ চৌধুরীর প্রবন্ধে পড়বো যে বুদ্ধিবৃত্তির সাথে জীববৃত্তিও রয়েছে, অর্থাৎ মানুষের যেমন একটা জৈবিক চাহিদা রয়েছে, তার পাশাপাশি বৌদ্ধিক চাহিদাও রয়েছে। সেই সাথে রয়েছে আবেগ, অনুভূতি, কল্পনা প্রবণতা, আনন্দ অন্বেষণের মানসিকতা। এগুলো চরিতার্থ করা মন্দ নয়, বরং কাম্য হতে পারে যদি এসব প্রবণতাকে পরিশীলিত করা যায়, যদি এই সকল প্রবণতাকে পরিশীলিত পরিমার্জিতভাবে চরিতার্থ করা হয়। অর্থাৎ নন্দন তত্ত্ব বিশ্লেষণ করতে করতে বা নন্দন তত্ত্বের মূল্যায়নটা করতে করতে এমন যেন না হয়ে যায় যে আমরা অযৌক্তিক কিছু বা যেটা আমাদের জন্য কল্যাণকর নয় সেই ধরনের বিষয়ে চলে যাচ্ছি। সেই ধরনের বিষয়ে গেলে তখন কিন্তু এটা আমাদের জন্য ক্ষতিকর হয়ে যাবে। বুদ্ধিকে যদি মন্দভাবে প্রয়োগ করা হয় তাহলে তা মানুষ বা প্রকৃতির মারাত্মক ক্ষতি হতে পারে। তেমনি আবেগ, অনুভূতি ইত্যাদি মাত্রাতিরিক্ত প্রাধান্য দিলে মানুষ যথার্থ মানবিক জীবনের মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে না। আবেগ অনুভূতি ভালো, কিন্তু অতিরিক্ত আবেগের বশবর্তী হওয়াটা কিন্তু মানুষের জীবনের জন্য ক্ষতিকর, যেটা যৌক্তিকভাবে আসলে সেটা নিয়ন্ত্রণে রাখতে হয়। তাই দুইটার ভারসাম্য থাকা খুবই গুরুত্বপূর্ণ। আবার শুধু যুক্তি নিয়ে চললেও হয় না, অনেক সময় আবেগ অনুভূতিরও দরকার হয়ে পড়ে। তাই মানবিক সকল ক্ষমতা ও প্রবণতাকে সঠিকভাবে পরিচালনা করা প্রয়োজন। যুক্তিবিদ্যা বুদ্ধিলব্ধ যুক্তিকে পরিশুদ্ধ করার চেষ্টা করে। যুক্তিবিদ্যা কি করে? যুক্তিবিদ্যা এই বুদ্ধিলব্ধ যে যুক্তি এটাকে পরিশুদ্ধ করার চেষ্টা করে। এটি আমাদের ভুল যুক্তি সম্পর্কে সচেতন করে এবং বৈধ যুক্তির নিয়মাবলী সম্পর্কে জ্ঞান দেয়। অন্যদিকে নন্দন তত্ত্ব কি করে? নন্দন তত্ত্ব মানুষের ভালো লাগার অনুভূতি, রুচিবোধ, রসবোধ নিয়ে আলোচনা করে, সৌন্দর্য চেতনা জাগ্রত করে এবং কোনো সুন্দর বিষয়কে সঠিকভাবে মূল্যায়ন করার নির্দেশনা প্রদান করার চেষ্টা করে। দুইটার কাজের ধরন, বিভাগ দুই রকম, একদমই আলাদা। পাশাপাশি শিল্প সাহিত্য থেকে যথার্থ আনন্দ অর্জনের পথ বাতলে দেয়, যে আমরা কিভাবে শিল্প সাহিত্য থেকে একদম সর্বোচ্চ আনন্দটা পেতে পারি এবং সেটা আমাদের মানে জীবনের নিছক যে আনন্দ রয়েছে, ছোট ছোট আনন্দ, সেখান থেকে বের হয়ে এসে অনেক বড় পরিসরে এক ধরনের আনন্দ দেওয়া, যেটা বৌদ্ধিক আনন্দ বলা হয়, সেটা আমাদেরকে প্রদান করতে পারে। তাই জীবনের পূর্ণতা বা যথার্থ মানবিক জীবনের জন্য যুক্তিবিদ্যা এবং নন্দন তত্ত্ব উভয়ই পরিপূরক হিসেবে কাজ করতে পারে। কিভাবে? এই যে আমাদের জীববৃত্তির চাহিদা এবং যে বুদ্ধিভিত্তিক চাহিদা, এই দুইটা চাহিদার যে সমন্বয়, সেটা কিন্তু শুধুমাত্র এই যুক্তিবিদ্যা এবং নন্দন তত্ত্ব একসাথে যখন মানুষের মধ্যে প্রপার অ্যামাউন্টে থাকে তখনই কিন্তু সম্ভব হয়ে থাকে। মানুষ যেমন যুক্তির দ্বারা অতিরিক্ত পরিচালিত হয় না, মাঝে মাঝে আবেগও দরকার, মানুষের জীবনের আনন্দ দরকার, আবার পাশাপাশি আবেগের আতিসাহ্যে যাতে মানুষ নষ্ট হয়ে না যায়, এই জিনিসটা যুক্তি দ্বারা নিশ্চিত করতে হয়। এখন আমরা আসি যুক্তিবিদ্যার সাথে গণিতের সম্পর্ক। এখন যুক্তিবিদ্যার সাথে গণিতের সম্পর্ক আসলে অনেক গভীর, এটা আমরা এর আগেও দেখেছি। এখন আমরা দেখব যে আসলে এটা নিয়ে বিস্তারিত জানবো। যুক্তিবিদ্যার সাথে গণিতের সম্পর্ক বিশ্লেষণের আগে উভয়ের প্রকৃতি সংক্ষেপে আমাদের আলোচনা করতে হবে। আমরা ইতোমধ্যে যুক্তিবিদ্যার প্রকৃতি সম্পর্কে জেনেছি, কিন্তু যুক্তিবিদ্যা একটি আদর্শমূলক প্রায়োগিক বিজ্ঞান যা সত্যের সন্ধান করে এবং ভ্রান্তি পরিহার করে। এই পর্যায়ে গণিতের প্রকৃতি আমরা এখন দেখব। প্রকৃতপক্ষে গণিতের কোনো সর্বজন স্বীকৃত সংজ্ঞা পাওয়া যায় না, কারণ গণিত জিনিসটা মানে গড়ে উঠেছে ওইভাবে, সবচেয়ে প্রাচীন বিদ্যা, এবং দেখা গেছে এটা যখন গড়ে ওঠে তখন একরকম থাকে নাই, বিভিন্ন সময় এখানে বিভিন্ন কিছু অ্যাড হয়েছে। গ্রিক ম্যাথেমা শব্দ থেকে ইংরেজি ম্যাথমেটিক্স শব্দটি এসেছে। ম্যাথেমা শব্দের অর্থ কি? নলেজ, স্টাডি, লার্নিং। ম্যাথেমা শব্দের অর্থ নলেজ, স্টাডি, লার্নিং। তবে এই শব্দ দিয়ে যে কোনো ধরনের জ্ঞান পদ্ধতি বা শিক্ষাকে না বুঝিয়ে এমন এক বিশেষ ধরনের বিমূর্ত জ্ঞান চর্চাকে বোঝানো হয় যার পরিমাণ, আকার, কোয়ান্টিটি, স্ট্রাকচার, দেশ অর্থাৎ স্পেস, পরিবর্তন ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে সাহায্য করে। অর্থাৎ এটা এমন এক ধরনের যেটা হয়তো আমরা দেখতে পারি না, পরিমাপের বিষয়টা আমরা সবসময় চোখের সামনে দেখতে পারি না, কিন্তু এটা এক ধরনের বিমূর্ত একটা আমাদেরকে ধারণা দিয়ে থাকে। অর্থাৎ গণিত বিমূর্ত যৌক্তিক বিচার বুদ্ধি ব্যবহার করে বস্তুজাগতিক বিষয়াদির গণনা, হিসাব, পরিমাপ, আকার এবং গতিবিধির একটা সুশৃঙ্খল পাঠ প্রক্রিয়া তৈরি করার চেষ্টা করে, এবং এখানে এক ধরনের যৌক্তিক বিচার বুদ্ধির জায়গা থাকে। তো এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করার আগে আমরা গণিতের বিষয়টা আগে বুঝলাম, যে গণিত আসলে
কিছু বিমূর্ত বিষয় নিয়ে আলোচনা করে থাকে। তার মধ্যে রয়েছে কি আকার, পরিমাপ, দেশ অর্থাৎ স্পেস, পরিবর্তন, যেগুলো আমরা চোখে দেখতে পারি না বা ওইভাবে বুঝতে পারি না, কিন্তু জিনিসগুলো আসলে অ্যাবস্ট্রাক্ট বা বিমূর্ত, এবং এগুলো যৌক্তিক একটা ব্যাখ্যা গণিত দেওয়ার চেষ্টা করে। এখন আমরা দুইটার মধ্যে মিল বোঝার চেষ্টা করব। তার আগে আমরা তো দেখলাম যে গণিতের আসলে উৎসটা কোথায়, ম্যাথেমা শব্দ থেকে এসেছে, ম্যাথমেটিক্স। এখন আমরা দেখব মিলের জায়গা। তো প্রথমে দেখব কি যে যুক্তিবিদ্যা একটা আকারগত বিদ্যা, অর্থাৎ এটা স্ট্রাকচার নিয়ে কাজ করে, চিন্তার স্ট্রাকচার। চিন্তা যেমন হচ্ছে বড় থেকে ছোটতে আসা, ছোট থেকে বড়তে আসা, এরকম অসংখ্য স্ট্রাকচার নিয়ে যুক্তিবিদ্যা কাজ করে। যুক্তিবিদ্যার বস্তুগত সত্যতা, যেটা হচ্ছে আরোহ অনুমানে কি করে অন্বেষণ করলেও যুক্তির আকারগত বৈধতা বিচারই এর মূল কাজ। বুঝতে পারছো তোমরা যে এটা কি করে? এটা হচ্ছে বস্তুগত সত্যতা অন্বেষণ করলেও যুক্তির আকারগত বৈধতা বিচার করা, যে আকারগতভাবে যুক্তি ঠিক আছে কিনা। আমি যেই একটা কি বলে ওটাকে আশ্রয় বা বাক্য গ্রহণ করেছি, সেখান থেকে যে আমি সিদ্ধান্তে এসেছি, সেই সিদ্ধান্তে আসার রাস্তাটা কিন্তু সঠিক হয়েছে কিনা, বা ওই প্যাটার্নটা ফলো করেছে কিনা, স্বতঃসিদ্ধ নিয়মটা ফলো করেছে কিনা, এই জিনিসটা নিশ্চয়তা করা, নিশ্চয়তা দেয়া যুক্তিবিদ্যার কাজ। ঠিক তেমনইভাবে গণিত একটি আকারগত বা পরিমাণ সংক্রান্ত বিদ্যা। এই বিদ্যার মাধ্যমে, এটাও কি আকারগত এক ধরনের বিদ্যা বা পরিমাণ সংক্রান্ত বিদ্যা। এই বিদ্যার মাধ্যমে নিয়মানুগভাবে সংখ্যাতাত্ত্বিক সমস্যার সমাধান করা হয়ে থাকে। সংখ্যাতাত্ত্বিক, ওইটা চিন্তার সমস্যা সমাধান করে বা যুক্তির সমস্যা সমাধান করে, এটা সংখ্যাতাত্ত্বিক পরিমাপের সমস্যার সমাধান করে, এবং দুইটাই এক ধরনের আকারগত বা প্যাটার্ন মেনটেন করে চলে, যার কারণে দুইটাকেই বলা হয় আকারগত বিদ্যা। যুক্তিবিদ্যা ও গণিত উভয় বিষয়ে বিধিবদ্ধ প্রণালীতে বা সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে সুশৃঙ্খল সমস্যার সমাধান বা কোনো সিদ্ধান্তে উপনীত করা যায়। অর্থাৎ আমরা যখন কোনো ম্যাথ সলভ করার ট্রাই করি, তখন আমরা কি করি? আমরা অনেকগুলো সূত্রের ব্যবহার করি, তাই না? অনেকগুলো গাণিতিক সমস্যা যখন আমরা একটা সূত্রের মধ্যে ফেলে অ্যান্সার বের করার চেষ্টা করি, সেই কাজটা আমরা যুক্তিবিদ্যাতেও করি। যুক্তিবিদ্যাতেও আমরা অনেকগুলো আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্তে পৌঁছানোর চেষ্টা করি, এবং সেটা একটা গণিতের সূত্রের মতো এক ধরনের সূত্র মেনটেন করেই করার চেষ্টা করি। তো ওই যে সূত্রগুলা, এগুলোই আসলে সুশৃঙ্খল নিয়ম, যেটা সব কিছুর ক্ষেত্রে, সব ধরনের সমস্যার ক্ষেত্রে একই রকম দেখতে, সব ধরনের সমস্যার ক্ষেত্রেই সেম। যেমন ধরো আমি যদি বলি x প্লাস ওয়াই হোল স্কোয়ারের সূত্র কি, এখন এখানে এটা একটা নির্দিষ্ট সূত্র আছে, তাই না? এখন যদি আমি x এর জায়গায় 1 বা y এর জায়গায় 5 বা x এর জায়গায় আমি 2 আর y এর জায়গায় 3, এরকম যা খুশি তাই বসাই না কেন, উত্তর কিন্তু আমার এই একই নিয়ম পদ্ধতি ফলো করেই হবে। তো এই যে নিয়ম পদ্ধতি, এটাই হচ্ছে সুশৃঙ্খল একটা নিয়ম পদ্ধতি, যেটা যুক্তিবিদ্যার ক্ষেত্রেও আমরা যখন পড়বো তখন দেখব এটারও অনেক সুশৃঙ্খল নিয়ম পদ্ধতি রয়েছে। সুশৃঙ্খল বিদ্যা হিসেবে যুক্তিবিদ্যা ও গণিত উভয়ই বিজ্ঞান হিসেবে অভিহিত হয়। দুইটাকেই আসলে বিজ্ঞান বলা হয়ে থাকে। যুক্তিবিদ্যা এবং গণিত উভয়কেই বিজ্ঞান হিসেবে অভিহিত করা হয়। যুক্তিবিদ্যাকে অনেক ক্ষেত্রে কলা বলেও আখ্যায়িত করা যায়, কিন্তু এতে তার বিজ্ঞান হিসেবে অবস্থানের অবনতি ঘটে না, অর্থাৎ এটাকে বিজ্ঞানের পাশাপাশি কখনো কখনো কলা বলা হয়। আচ্ছা, উভয় বিষয়ের যথার্থতা, সত্যতা বা বৈধতা নিয়ে গবেষণা করে থাকে। কোনো বিষয়ের যথার্থতা, সত্যতা, অর্থাৎ এটা ঠিক না ভুল, সত্য নাকি অসত্য, এই জিনিসটা গবেষণা করে থাকে। গণিতও এটা করে থাকে। যুক্তিবিদ্যা যুক্তির বৈধতা ও বচনের সত্যতা নিয়ে আলোচনা করে, আর গণিত কি করে? গণিতও কোনো সংখ্যা বিষয়ক সমস্যা সমাধানে বা কোনো কিছু পরিমাপের ক্ষেত্রে যথার্থতা ও নিয়মানুযায়ী বৈধতা অর্জন করতে চায়। এখন আমরা আসি 5 নম্বরে। যুক্তিবিদ্যা ও গণিত উভয়ই সংস্কার মুক্ত বিদ্যা, মানে এখানে কুসংস্কারের কোনো জায়গা নেই, দুইটাই কি সংস্কার মুক্ত বিদ্যা। যুক্তিবিদ্যা বা গণিত কোনোটি কোনো প্রকার পূর্ব সংস্কার বা বিশ্বাস দিয়ে চালিত নয়, এখানে কোনো সংস্কার বা বিশ্বাসের কোনো জায়গা নেই, দুইটাই হচ্ছে যুক্তি দ্বারা পরিচালিত বিজ্ঞান। কোনো প্রকার আবেগ বা কল্পনা দিয়ে যুক্তিবিদ্যা বা গণিত কোনোটি পরিচালিত হয় না, এখানে আবেগ বা কল্পনারও কোনো জায়গা নেই। এদের লক্ষ্য সত্য আবিষ্কার করা, এজন্যই উভয় বিদ্যাই নিয়মের প্রতি দায়বদ্ধ থাকে। উভয় বিদ্যাই কি করে? নিয়মের প্রতি দায়বদ্ধ থাকে। যে কোনো অবস্থায় যৌক্তিক বা গাণিতিক নিয়ম অনুসরণই উভয় বিষয়ের লক্ষ্য। যুক্তিবিদ্যা ও গণিত উভয় ক্ষেত্রে নিজস্ব কিছু প্রতীক ব্যবহার করে। গণিতের ক্ষেত্রে যেমন প্রতীক ব্যবহার করা হয়, এই যে এরকম লেস দেন, গ্রেটার দেন, প্লাস, মাইনাস, তারপর মাল্টিপল, তারপরে ভাগ,
এরকম অনেকগুলো প্রতীক কিন্তু যুক্তিবিদ্যার ক্ষেত্রেও বিভিন্ন রকম প্রতীক ব্যবহার করা হয়। এসব প্রতীক ব্যবহারের ক্ষেত্রে কিছু সাদৃশ্য থাকলেও ভিন্নতাই বেশি থাকে এই যুক্তিবিদ্যা এবং গণিতের মধ্যে, কিন্তু প্রতীকের ব্যবহারটা তো দুই জায়গাতেই আছে। যুক্তিবিদ্যা ও গণিত উভয়ই অন্যান্য বিদ্যার বিশেষ সহায়ক হিসেবে কাজ করে থাকে। অর্থাৎ যুক্তিবিদ্যার জ্ঞান, গণিতের জ্ঞান যেমন অন্যান্য অনেক ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক তেমনি যুক্তিবিদ্যার জ্ঞানও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয়। সুশৃঙ্খল চিন্তার বা যুক্তির নিয়ম চর্চার মাধ্যমে একজন মানুষ যে কোনো বিষয়ে পদ্ধতিগতভাবে সংস্কারমুক্ত জ্ঞান অর্জন করার যোগ্যতা অর্জন করতে পারে। অন্যদিকে বিজ্ঞানের অধিকাংশ শাখাই গণিতের উপর কিন্তু বিশেষভাবে নির্ভরশীল। যুক্তিবিদ্যার জ্ঞান আমরা দেখলাম নন্দন তত্ত্বে কাজে লাগে, এরপরে দেখলাম আমরা ব্যবসায় পেশাগত নীতিবিদ্যার ক্ষেত্রে কাজে লাগে, তারপর দর্শনের কাজে লাগে। ওভারঅল অনেক জায়গায় যুক্তিবিদ্যার জ্ঞান কিন্তু কাজে লাগে। এবং গণিতের সেটা তো আমাদের আর জানার বাইরে বাকি নেই যে গণিতের জ্ঞান আসলে কত জায়গায় কাজ করে। পদার্থবিদ্যা, জ্যোতির্বিদ্যা, রসায়ন ইত্যাদি বিদ্যা তাদের তত্ত্বের গাণিতিক ব্যাখ্যা উপস্থাপনের উপরই অধিকাংশে নির্ভর করে। বাস্তবে অনেক ক্ষেত্রেই তার প্রমাণ দেখানো সম্ভব হয় না। যেটা আসলে প্রমাণ করা যায় না, গণিতের সাহায্য ছাড়া কোনো কিছু প্রমাণ করা দেখা যায় অনেক ক্ষেত্রেই যায় না। এরপর আমরা দেখব যে যুক্তিবিদ্যা এবং গণিতের মধ্যে অমিলের জায়গা কোনটা। আমরা কিন্তু এখানে 7-8টার মতো মিল পড়ে ফেলেছি, এবং গণিত এবং যুক্তিবিদ্যা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এই দুইটার পার্থক্য অনেক বেশি ইম্পর্টেন্ট। নীতিবিদ্যা এবং গণিত এই দুইটাই এই অধ্যায়ের মধ্যে গুরুত্বপূর্ণ, তাই তোমাদের ভালো মতো পড়তে হবে। যুক্তিবিদ্যা ও গণিতের মধ্যে অমিলের জায়গা কি? যুক্তিবিদ্যা ও গণিতের প্রকৃতি বিশ্লেষণ করলে এদের মধ্যে অমিল লক্ষ্য করা যায়। যেমন গণিতকে বিশুদ্ধ বিজ্ঞান বলা হয়, পিওর সায়েন্স। গণিত কিন্তু এক ধরনের পিওর সায়েন্স বা বিশুদ্ধ বিজ্ঞান, এটাকে কোনোভাবে আমি কলার বিষয় বলতে পারবো না, বা মৌলিক বিজ্ঞান। কিন্তু যুক্তিবিদ্যাকে সেই অর্থে বিশুদ্ধ বা মৌলিক বিজ্ঞান বলা চলে না। যদি এটা পিওর সায়েন্স হইতো যুক্তিবিদ্যা, তাহলে তো তোমরা পড়তে না, এখন তোমরা তো মানবিক স্টুডেন্ট। তো এটা আসলে মানে বিশুদ্ধ বিজ্ঞান নয়, বিশুদ্ধ যুক্তিবিজ্ঞান নয়। ওই অর্থে যদি চিন্তা করা হয় মৌলিক বিজ্ঞান, সেই মৌলিক বিজ্ঞান নয় যুক্তিবিদ্যা। তবে একে গঠনমূলক চিন্তা বা যুক্তির মৌলিক বিজ্ঞান বলা যেতে পারে। যুক্তির মৌলিক বিজ্ঞান হতে পারে, কিন্তু ওভারঅল কোনো মৌলিক বিজ্ঞান যুক্তিবিদ্যা নয়। যুক্তির সিদ্ধান্ত সর্বজনে স্বীকৃত হবে এমন কোনো নিশ্চয়তা নেই। দেখো, আমরা এর আগে পড়েছি যে যুক্তির সিদ্ধান্ত সর্বজনে স্বীকৃত হয়, কিন্তু সব ক্ষেত্রে কিন্তু হয় না। বাস্তব ক্ষেত্রে সর্বজনে স্বীকৃত হয় না, অনেকেই মেনে নিতে চাবে না, স্বাভাবিক। কয়েকজন হয়তো ডিনাই করবে, যে মানতে চাবে না। কিন্তু গণিতের সিদ্ধান্ত যদি সঠিক সূত্রের মাধ্যমে অনুমিত হয়, তাহলে তা সর্বজন স্বীকৃত হতে বাধ্য। কেউ যদি ওটা না বলে, এটা প্রমাণ করে দেখানো যায়, কিন্তু যুক্তিবিদ্যাটা তো প্রমাণ করে দেখানো যায় না। 3, যুক্তিবিদ্যা এক ধরনের বিজ্ঞান হলেও একে কলাবিদ্যাও বলা চলে, কিন্তু গণিতকে কলাবিদ্যা বলা যায় না। গণিত কোনোভাবেই কলাবিদ্যা নয়, কিন্তু যুক্তিবিদ্যাকে কলাবিদ্যাও বলা চলে। এখন দেখি, যুক্তিবিদ্যার সিদ্ধান্ত সর্বদা বাস্তবে গ্রহণযোগ্য হয় না। বাস্তবে অনেক সময় প্রমাণযোগ্য হয় না, মানে এটা আমি দেখাইতে পারবো না এটা কেন সঠিক বলছি, এটা হয়তো আমি বুঝতেছি, বাট আমি তোমাকে প্রমাণ করে দেখাইতে পারবো না এটা আসলেই সঠিক, তাই না? দেখা যায় যে অনেক কিছুই হচ্ছে, অনেক সিদ্ধান্তই আসে যেটা আমি মানে সূত্রের মাধ্যমে পেয়ে আমি এটা মেনে নিতে বাধ্য হই, কিন্তু এটা আসলে বাস্তবে ঘটতেছে কিনা, বাস্তবে সঠিক কিনা, এটা আমি এটা আমি প্রমাণ করে দেখাতে পারবো না। কিন্তু গাণিতিক সিদ্ধান্তের এক বিরাট অংশ বাস্তবে প্রমাণযোগ্য বা নীতিগতভাবে প্রমাণ করা যাবে। বেশিরভাগ জিনিসই প্রমাণ করা যায়, এবং এগুলোর প্রমাণিক সত্যটা চোখে দেখা যায়। 5, কি গণিত সংখ্যা নিয়ে কাজ করে? গণিত কি নিয়ে কাজ করে? সংখ্যা নিয়ে কাজ করে। আর যুক্তিবিদ্যা মূলত ভাষা বা তার প্রতীক নিয়ে কাজ করে। গণিত কিন্তু ভাষা নিয়ে কাজ করে না, গণিত মূলত সংখ্যা নিয়ে কাজ করে, এবং সংখ্যা দ্বারাই সে সবকিছু প্রকাশ করার চেষ্টা করে। তো এই হচ্ছে আমাদের বৈসাদৃশ্য গেল। এখন আমরা দেখব যুক্তিবিদ্যা ও গণিতের পারস্পরিক সম্পর্কটা কিরকম। যুক্তিবিদ্যা ও গণিতের সাদৃশ্য বৈসাদৃশ্য যাই থাকুক না কেন, এদের মধ্যে পারস্পরিক একটা নির্ভরশীলতা রয়েছে। এবং যুক্তিবিদ্যা একটি আকারগত বিদ্যা, যেটা কিনা গণিতও কিন্তু আকারগত বিদ্যা। গণিতের সাথে সঙ্গতিপূর্ণ এবং একটি অন্যটিকে বুঝতে সাহায্য করে। এটা গণিতের সাথে কি সঙ্গতিপূর্ণ এবং একটি অন্যটিকে বুঝতে সাহায্য করে, কেননা এদের উভয়েরই যুক্তিপূর্ণ চিন্তাধারার মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা যায়। গাণিতিক ব্যাখ্যার কারণে যুক্তিবিদ্যার প্রচুর অগ্রগতি হয়েছে, তাই না? গাণিতিক অনেক প্রতীক, অনেক লজিক, অনেক কিছু কিন্তু যুক্তিবিদ্যা গ্রহণ করেছে, এবং প্রতীকী যুক্তিবিদ্যায় প্রকাশ পেয়েছে। প্রকৃতপক্ষে গণিত হলো এক ধরনের যুক্তি প্রক্রিয়া। গণিতের মাধ্যমে অনেক যুক্তি বের হয়ে আসে এবং অনেক কিছু বোঝানোর চেষ্টা করা হয়, যেটা কিনা পরবর্তীতে যুক্তিবিদ্যা গ্রহণ করে। গণিত তার সমস্যা সমাধান করতে গিয়ে মানসিকভাবে যে কাজটি করে তা অনেকটাই হচ্ছে এক ধরনের যৌক্তিক ক্রিয়া।
যুক্তিবিদ্যার নিয়ম এই যৌক্তিক প্রক্রিয়াকে ব্যবহার করতে আরও সহায়তা করে থাকে। এই প্রসঙ্গে দার্শনিক রাসেল ও হোয়াইটহেড কি বলেছেন? সর্বপ্রকার গাণিতিক ধারণা এক বিশেষ ধরনের ছোট ছোট মৌলিক যুক্তি প্রত্যয়ের সহায়তায় বোঝা যায় এবং সকল গাণিতিক সিদ্ধান্ত বা বচনই খুব কম সংখ্যক যৌক্তিক নীতি থেকে নিঃসৃত হয়। তার মানে তারা বোঝানোর চেষ্টা করেছেন কি, যে সর্বপ্রকার গাণিতিক ধারণা এক বিশেষ ধরনের ছোট ছোট যুক্তি প্রত্যয়ের সহায়তায় বোঝা যায়। যত রকমের গাণিতিক ধারণা রয়েছে এগুলো কোনো না কোনোভাবে এই যুক্তি প্রত্যয়গুলো দ্বারা বোঝার চেষ্টা করা হয় এবং গাণিতিক সিদ্ধান্ত বা বচনই খুব কম সংখ্যক যৌক্তিক নীতি থেকে নিঃসৃত হয়। গাণিতিক সিদ্ধান্তগুলো কিন্তু যুক্তি দ্বারা নিঃসৃত হয়। তারপর গণিতবিদ পিটার ক্যামেরন যুক্তিবিদ্যাকে গণিতের ভিত্তি বলে অভিহিত করেন। গণিতের ভিত্তি বলে অভিহিত করেন কে করেন? পিটার ক্যামেরন, গণিতবিদ। অন্যদিকে যুক্তিবিদ্যাও গণিতের মাধ্যমে অনুপ্রাণিত হয়। যুক্তিবিদ্যাও গণিতের মাধ্যমে অনুপ্রাণিত। গণিতের মাধ্যমে কি অনুপ্রাণিত? যুক্তিবিদ্যার অনেক কিছুই গণিতের সাথে সম্পর্কিত করে বুঝতে সহজ হয়, বিশেষ করে সমকালীন প্রতীকী যুক্তিবিদ্যা আমরা প্রথম অধ্যায়ে পড়েছি। এটা কিন্তু একদমই গণিতের অনুকরণে প্রতিষ্ঠিত। এদিক দিয়ে দেখতে গেলে গণিত এবং যুক্তিবিদ্যার মধ্যে সম্পর্ক অনেক গভীর। তো এখানে আমাদের চ্যাপ্টারের প্রথম অংশটা শেষ। আমরা দ্বিতীয় অংশে কিন্তু আরো বাকি অধ্যায়ের যে বাকি অংশটা রয়েছে সেটা পড়ার চেষ্টা করব। আশা করছি আজকের ক্লাস তোমাদের কাছে সহজ মনে হয়েছে এবং তোমাদেরকে এই অধ্যায়টা সহজভাবে উপস্থাপন করতে আরো সাহায্য করেছে। তোমাদের যেটা করতে হবে, সাদৃশ্য বই সাদৃশ্যগুলো খুব ভালো মতো পড়তে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে পার্থক্যের জায়গাগুলো কি এবং সাদৃশ্যের জায়গাগুলো কি। এবং সাদৃশ্যগুলো কিন্তু অনেক ক্ষেত্রে একটা পয়েন্টকে ভেঙে 2-3টা করা যায়। এরকম জিনিসগুলো শিখে রাখলে তোমার পরীক্ষায় গিয়ে সুবিধা হবে। তুমি একটা পয়েন্টকে ভেঙে 2-3টা লিখতে পারো। যেমন দর্শনের ক্ষেত্রে দেখলাম যে একটা জিনিসকে একই কথা 3 নম্বরেও আছে, 4 নম্বরেও আছে, এভাবে লেখা যায়। তো পরের অংশটা নিয়ে আরেকদিন তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে তোমরা এই চ্যাপ্টারটা ভালো মতো পড়ো। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।